আজকে যাকে আমরা সঙ্গে পেয়েছি সে এমনই একজন যে ট্যাংরা বলে একটি ছোট্ট পাড়াই বলা যেতে পারে, সেইখানে কিছু বাচ্চাদের নিয়ে এমন একটা রেভলিউশন শুরু করে। আজ থেকে দীর্ঘ 15 বছর আগেও ইন্ডিয়াস গট ট্যালেন্ট ন্যাশনাল শোতে খ্যাতি হয়। নমস্কার! তোমার পাড়ার গরুর গাড়ি, বোঝা কড়া করছে হাড়ি। গাড়ি চালাচ্ছে বদন, সঙ্গে যে যা ভাবতে বদন। তোমার পাড়ার গরুর গাড়ি, বোঝা কড়া করছে হাড়ি। গাড়ি চালাচ্ছে বদন, সঙ্গে যে যা ভাবতে বদন। নমস্কার, চলে এসেছি আজকে আমরা আরেকটা এপিসোড মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন দ্য পডকাস্ট এর সাথে। আজকে যাকে আমরা সঙ্গে পেয়েছি সে হচ্ছে আমাদের খুবই প্রিয় কলকাতার সঞ্জয় মণ্ডল, যার সাথে আমার আলাপ খুব বেশি দিনের নয়, কিন্তু মনে হয় যে দীর্ঘদিনের চেনা পরিচয় তার কাজের মাধ্যমে। সে এমনই একজন যে কলকাতা শহরে ট্যাংরা বলে একটি ছোট্ট একটা পাড়াই বলা যেতে পারে, সেইখানে কিছু বাচ্চাদের নিয়ে এমন একটা রেভলিউশন শুরু করে, এমন একটা কাজ শুরু করেন যেইটা আজ থেকে দীর্ঘ 15 বছর আগেও ইন্ডিয়াস গট ট্যালেন্ট ন্যাশনাল শোতে দেখানো হয় এবং সেখানে তার প্রচুর সুখ্যাতি হয় এবং তারপরে তাকে নিয়ে একটা ছবি তৈরি করা হয়। এবং সেই সব করেও এই ভদ্রলোকের মধ্যে 15 বছর ধরে দেখা যাচ্ছে একই রকমের একটা তেজ, একই রকমের একটা নতুন কিছু করার উদ্যোগ। এবং সবথেকে জরুরি যেটা, যে তার পাড়ার ছেলেপিলেরা, যাদেরকে হয়তো অনেকে রাইট অফ করে দিয়েছে, তাদেরকে হয়তো অনেকে বলেছে না এরা, এই ছেলেরা, পাড়ার ছেলেরা কী করবে, কী আছে ওদের মধ্যে। এই সঞ্জয় মণ্ডল যেরকম একজন মানুষ, তিনি ওই খনির ওই ডায়মন্ডের মতো ওই এক একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসে তাদেরকে কিন্তু একটা পলিশ জুয়েল তৈরি করেছে। এই হলো সঞ্জয় মণ্ডল, এবং আজকে আমরা তাকে আমাদের পডকাস্টে পেয়েছি। সো উই আর ভেরি হ্যাপি। সঞ্জয় মণ্ডল হ্যাজ বিকাম আ কোলাবোরেটর ফর আস। এবছর আমরা সিসিউ ফেস্টেও একসাথে কাজ করেছি, এবং আমি ওনাকে একটাই জিনিস বলে রেখেছি যে আমাদের মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন, অফ বিট, ব্লুপার হাউস, যে কটা জিনিস নিয়ে আমরা কাজকর্ম করি সেগুলো সবই উনার, এবং উনি যতদিন কলকাতার জন্য কাজ করতে থাকবেন ততদিন আমরা আছি। তো এই হলো আমাদের সঞ্জয়দা। সঞ্জয়দা, তোমার কথা শুনবো, তোমার ছোটোবেলার কথা শুনবো, তোমার ছেলেপেলেদের কথা তো শুনবো। এবার তুমি কি করে শুরু করলে তোমার এই দীর্ঘদিনের প্রচেষ্টা, এই দীর্ঘদিনের কলকাতাকে অন্যরকমভাবে দেখানোর, কলকাতাকে রেলিভেন্ট করার, তোমার ট্যাংরাকে রেলিভেন্ট করার একটা জার্নি, এটা কিভাবে শুরু হলো? আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। আমার কাছে ওইটা একটা বড় পাওনা, এরকম একজন মানুষের সঙ্গে মুখোমুখি বসে কথা বলা। প্রথমেই বলে নিই, আমার সঙ্গে আমার বাচ্চাদের একটা ছোট্ট পার্থক্য হলো যে বয়সে আমি বড় হয়েছি, ওরা ছোট রয়েছে। অ্যান্ড এই বড় হওয়াটা এমন একটি পাটে 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 বড় হয়েছি। সোসাইটিতে বিলং করা মানে মানুষ, এবং সেই মানুষের সেকশন, তাদেরকে দেখা ধরন অন্য সেকশনের মানুষের, এই সব কিছু মিলিয়ে আমি আজকে যে জায়গায় রয়েছি, আমি বুঝতে পারি আমি কে, আমার আইডেন্টিটিটা কী, আমার দায়িত্ব কী, আমাকে কিভাবে বাঁচতে হবে। শুরুটা তো আমাকে এখন সবাই মিউজিকের জন্য জানে, যে আমি ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তৈরি করি এবং তা দিয়ে গান বাজনা করি। এটা যেমন একটা দিক, এটা শুরুরও একটা দিক আছে, আর কেন করি সেটাও পরিষ্কার করে বলবো। আমিও আমার বাচ্চাদের মতো করে ওই ট্যাংরা অঞ্চল, কলকাতা ইজ দ্য মেট্রোপলিটন সিটি, অ্যান্ড ট্যাংরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আজ থেকে বছর 30 আগে, ধরুন বামফ্রন্টের সময়, আমি একটা পলিটিক্যাল দলের কথাই বলবো, প্রচুর রকমের ইললিগাল অ্যাক্টিভিটি, যেগুলো আইনের চোখে অপরাধ, খুব ভায়োলেন্স। তো ট্যাংরার একটা কোথাও না কোথাও অন্য অঞ্চলের সঙ্গে, ট্যাংরা তো টালিগঞ্জ না, ট্যাংরা যেখানে দিনরাত দুম করে একটা কিছু হয়ে যেতে পারে, যেখানে পুলিশকে খুব ব্যস্ত থাকতে হয় অঞ্চলের মানুষকে নিয়ে। এর আরেকটা দিক আছে, ট্যাংরা যেমন ভায়োলেন্স কেন হয় এইগুলো, কারণ সোসাইটিতে যেই সকল মানুষ প্রতিষ্ঠিত, যারা বোঝে, যারা জানে অ্যাজ এ গুড হিউম্যান বিং
কীভাবে আরেকজনকে বাঁচতে হয়, এই বাঁচাটা কেউ আমাদেরকে শেখায়নি, নোবডি। শুধু ইউজ করেছে। ইউজ মিন কখনো আমরা অজান্তে জড়িয়ে পড়েছি, বাঁচার জন্য একজন গডফাদারের দরকার পড়ে, তারা উপকারী মানুষ হিসেবে আমাদের জীবনে এসেছে, তারপর তাদের মতো করে আমাদের ইউজ করেছে। এবং আমি একা নই, আমার মতো অনেক অল্প বয়সী ছেলেরা আছে যারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো এবার যেখানে লড়াইটাই কম্পিটিশন, মানে কম্পিটিশন মিন তো এখানে কোনো রকমের প্রতিযোগিতা নেই যে এখানে পড়ার প্রতিযোগিতা আছে, গানের প্রতিযোগিতা আছে, আঁকার না না না, এখানে প্রতিযোগিতা আছে আমার এলাকা, আমার পাড়া, আমার কথাই লাস্ট কথা। সেইটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্টাবলিশ করার জন্য যে কোনো পর্যায়ে মানুষ তার কাজকর্মগুলো করেছে। ফলে যা যা ঘটার তাই তাই ঘটেছে। কখনো ফিজিক্যাল হয়েছে, তারপরে কখনো আর্মস নিয়ে হয়েছে, তারপরে পুলিশ, সেখান থেকে বাঁচার জন্য পলিটিক্যাল পার্টি, সেখান থেকে কোনো একজন বিশেষ লিডার, সেই লিডারই করিয়েছে, সেই লিডারই বলেছে নাও খুব চাপাচাপি হচ্ছে, বাড়াবাড়ি হয়ে, তোকে বলেছিলাম চর মারতে, তুই এমন মেরেছিস, সে হসপিটালাইজ আনকনসিয়াস অবস্থায় রয়েছে, তুই আন্ডারগ্রাউন্ড হ, আমরা একটা মিছিল বার করবো, দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আবার তুই কিছুদিন পরে চলে আসবি। সেটা সেই সময়কার কথা। এগুলো আমি খুব কাজ দিয়ে দেখেছি। এখন আবার একটু অন্যরকমভাবে পাল্টেছে, এখন আবার ওই লুকোচুরি কিছু নেই, সবটাই ওপেন। বাট লিডারও রয়েছে, তাদের লিডারশিপও রয়েছে, তাদের ফরমাইশি খাটা বা এই ধরনের কাজ করা ছেলেপুলেরা এখনও রয়েছে। আমি যেহেতু এইগুলো খুব কাজ দিয়ে দেখেছি, তাই আমার মনে হয়েছে আমার বাড়িতে যেমন একটা চাপ ছিল, আমরা স্থানীয় এদেশি মানুষ, আমাদের বাড়িতে একটু পড়াশোনার চাপ ছিল, স্কুলে যেতে হবে, মানুষ হতে হবে, লাস্ট কথা ছিল মানুষ হতে হবে। কি মানুষ কীভাবে হতে হয় আমাদের তখন তো জ্ঞান নেই, মানুষ হবো কী করে? আমি যার সঙ্গে স্কুল থেকে আসলাম, ব্যাগটা রাখার পর যার সাথে খেলতে গেলাম, সে তো আমার বন্ধু, সে অমানুষ আমি বুঝবো কী করে? সেটা তো আমার শৈশবকাল, আমার কৈশোরকাল, আমি তো তাদের সঙ্গে থেকে আনন্দ পাচ্ছি, ডাঙ্গুলি খেলছি, পুকুরে যাচ্ছি, ডুব সাঁতার দিয়ে চোর পুলিশ খেলছি, আমরা তো মাঠে দাপিয়ে বেরিয়েছি, গাছ থেকে উঠে পুকুরে ঝাঁপ মেরেছি, আমরা ডান পিটে ছেলে। মানুষ হও রোজ বলতো, আমরা তো বুঝতামই না মানুষটা কি, কেন মানুষ হওয়ার কথা। পরে বুঝলাম যখন আমার ওই বন্ধুটা কোনো ইললিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে গেল, তার জীবনে 14-15টা বছর জেলে গেল, তারপর সে ফেরত আসার পর সে কিছুই পেল না, সে ভেবেছিল অনেক কিছু হয়ে যাবে, আমার এই সিদ্ধান্তটাই লাস্ট। বাট আলটিমেটলি সে এখন জাস্ট কোনো একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করে, অথবা কোনো একটা ছোট্ট কারখানায় কাজ করে, অথচ তাকে দিয়ে যারা করেছিল তারা আজকে বেশ ভালো, ঘরে এসি আছে, বাইরে গাড়ি আছে। ফরমাইশি আমরা খেটেছি, আমরা খাটি, যদি দূরদৃষ্টিতা তৈরি না হয়, যদি ঠকেও না শিক্ষা হয়, তাহলে আমাদের মতো মানুষের ভিড় যেমন ছিল তেমন থাকবে, আর আমাদের অঞ্চলে যে বদনামটা ছিল সেটা কোনো দিনই ঘুচবে না। আমরা কারা? আমরা ট্যাংরা অঞ্চলে যারা থাকি তাদের বেশিরভাগ, একদম হিউজ অ্যামাউন্ট অফ পিপল কলকাতার নোংরা পরিষ্কার কাজের সঙ্গে যুক্ত। টোটাল গার্বেজটা আমাদের উপর থেকে যায়, ট্যাংরার উপর থেকে গিয়ে ধাপাতে গিয়ে ডাম্প হয়। আজকে দিন না, বছর ইংরেজের সময় আমার বাড়ির পেছনে একটা জায়গার নাম হচ্ছে লাইনধার। লাইনধার মানে কি? আমরা লাইনধার, আমার একটা কিউরিওসিটি ছিল, লাইনধার কেন? না, রেলগাড়ি করে নোংরা এসে ওই রেল লাইন পেছনে ছিল, ওইখান থেকে নিয়ে গিয়ে, না তোর কলকাতারই নোংরা, ইংরেজদের সময় রেলগাড়ির একটা ইঞ্জিন দুটো হয়তো কন্টেনারে করে মাল নিয়ে গিয়ে কোথাও এক জায়গায় ফেলতো। কারণ ধাপার যে ঢিপি বলা হয় না, ধাপার ঢিপির আগেও আরেকটা জায়গায় ঢিপি ছিল, সেটা আমাদের এই অনেক কয়েক কিলোমিটার আগে, যেটা কোনো একটা সময় ধস পড়ে কয়েকজন মারাও গেছিলো। হ্যাঁ, তো সেইটা বন্ধ করে দিয়ে আবার পেছন দিকটা তৈরি করা হয়েছে। তো ততক্ষণ ওই রেল লাইন ছিল, তাই এই জায়গাটার নাম লাইনধার। তো যারা নোংরা পরিষ্কার করে, যারা করতো বা করে, তাদের আর এডুকেশনের কী দরকার? যারা আজও নোংরা পরিষ্কার করছে তাদের কেউ সরকারি, সবাই যে বেসরকারি তাও না, কেউ সরকারি এবং ভালো টাকা মাইনে পায়, এমনকি কোয়ার্টার পেয়েছে, সুইপার কোয়ার্টার, যেখানে আমাকে ঘর ভাড়া দিয়ে থাকতে হয়, অথবা যদি বাড়িওয়ালা হই তাহলে ট্যাক্স খাজনা দিয়ে থাকতে হয়, তাদেরকে কিচ্ছু দিতে হচ্ছে না। আমার বাবার সামান্য
বাজারে একটি ছোট্ট ঘুমটি চালায়, আমাদের পড়িয়েছে। মা বাবা প্রথম পারেনি, আমি আমার দিদা বাড়িতে মানুষ। আমার দিদা সেই সময়কার ম্যাট্রিক পাস, সে পড়ার ভ্যালুটা বুঝতো, তাই হয়তো আমাকে পড়ার জন্য চাপ দিত। ভাই বোন ছিল বাড়িতে? হ্যাঁ, আমরা 2 ভাই 1 বোন। হুম। তো আমি দিদার কাছে মানুষ। উনি কিছুদিন আগে এক্সপায়ার করেছেন, শ্রীমতী যশোদা রানী মণ্ডল। ভালো বাড়ির মেয়ে, কোনো কারণে বিয়ে হয়ে আমাদের অঞ্চলে এসেছিলেন। এবার সেটা তো তার ভাগ্যে ছিল, সে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, বাট তার ভেতরকার কালচার পাল্টায়নি। তার জন্যই বারবার আমাকে বলতেন মানুষ হ। সেইটা আমি আজ বুঝতে পারি কেন বলতেন, মানুষ হওয়াটা কী। তাই আমি আমার বাচ্চাগুলোকে সেটা শেখাই। মিউজিকটা একটা মাধ্যম। তো ওই যারা নোংরা পরিষ্কার করছে, যাদের স্যালারি আছে, যারা সুইপার কোয়ার্টারের মতো ফেসিলিটি পাচ্ছে, বা তাদের বাড়ির বাচ্চারা কিন্তু পড়ছে না কেউ। দুটো দিক দেখেছি। এক হচ্ছে একটি বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে একজন মা পেলেন, বাবা পেলেন, নিজের মানে মা ভালোবেসে বাচ্চাকে একটা টিফিন গাড়িতে সুন্দর টিফিন করে দিলেন, স্কুল বাস আসলো, পড়তে গেল। তার একটা লাইফ, তার জীবনে বড় হওয়া একরকম। বাবা পরিশ্রম করে, এমন না যে সব ফ্রিতে হচ্ছে। হুম। বাচ্চাটাও পরিশ্রম করছে, পড়াশোনা করছে, মা বাবা ওর পেছনে সমানভাবে খাটছে, এবং যথেষ্ট বাচ্চাটার প্রতি কী বলবো, মানে মানে বিচক্ষণ বাবা মা হলে যা হয়, আমার বাচ্চাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আরেকটি বাচ্চা ঘুম থেকে উঠে দেখছে পাশে কেউ নেই, বালিশের তলায় বা কাউকে 10 টাকা দিয়ে গেছে, বা কোনো মুদি দোকানে বলা আছে, ও একটা পাউরুটি কিনে নিল, একটু চা কিনে নিল, টিফিন হয়ে গেল। তারপর সারাদিন ঘুরলো, ফুটবল খেললো, এই গলিতে ঘুরলো, ওই ঘড়িতে চাকা ঘোরালো, ওই গলিতে বিয়ারিং গাড়ি চালালো, যেমন তেমন করে টাইমটা পাস হয়ে গেল। না তার এডুকেশন, না তার টিফিন গাড়ি, না তার স্কুল বাস। এর জন্য কি সে দায়ী না? সে দায়ী না, তার বাপ মাও দায়ী না, বিকজ অভাব আছে। মা গিয়ে অন্যের ওখানে কাজে যায়, মা বেরিয়ে গেছে ঘুম থেকে উঠে, সকালবেলায় যেতে হবে, বাসি বাসন টাসন মাজার আছে, বাবা হয়তো রিক্সা বা অটো নিয়ে বেরিয়ে গেছে। এই দুটোই প্র্যাকটিক্যাল। হুম। একটি বাচ্চা সুস্থভাবে বড় হচ্ছে, একটি বাচ্চাও বড় হচ্ছে, বাট বড় অগোছলোভাবে। এদের দায়িত্ব কেউ নেয় না, এরা একটা ভিড়ের অংশ, এবং আমিও তাই। আমি বেঁচে গেছি বিকজ আমার বাবা মা বা আমার দিদা বুঝতেন। মার ছিল আমাদের ঘরে, খুব মার পড়তো ভুলভাল হলে। হুম। ভুল ভাষা বলা যাবে না, ভুল কাপড় জামা ব্যবহার করা যাবে না, মানে একটা ছিল। সেকালের মানুষরা যেমন হতো, হুম। বাড়িতে মেয়েদের উপরেও শাসন ছিল। হুম। অন্যের দিকে আমি যাদের সঙ্গে বড় হয়েছি, তারা খুব খুব স্বাধীন, যা খুশি তাই বলতে পারে, যা খুশি তাই করতে পারে। তো বিষয়টা হয়ে গেল এডুকেশন যে জীবনে কতটুকু দরকার, এডুকেশন যে মানুষের ভাব পাল্টায়, ভাবনা পাল্টায়, কালচারালি গ্রোথ করে, সেইটা বুঝতে অনেকগুলো বছর লেগেছে। আমারও লেগেছে, আর ওরা তো বুঝতেই পারে না। একটা পাঁচিল তোলা আছে, সেই পাঁচিলটা দেখা যায় না। পাঁচিলের ওপারে এক শ্রেণীর মানুষ আছে, পাঁচিলের এপারে এক শ্রেণীর মানুষ আছে। তাদের কালচার, তাদের অ্যাক্টিভিটি, ওদের কালচার, ওদের অ্যাক্টিভিটি। এরা ভাবলে ওরা বাবু, আর ওরা ভাবে এরা হচ্ছে কাজের লোক। এই পাঁচিলের ওপারে কী আছে সেটা আমি কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি। আমার এডুকেশন, আমার কলেজ, আমি একটা নাটকের দলে বাজাতে গিয়ে তাদের কালচার, তাদের অ্যাক্টিভিটি, যেটা আমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করেছে। দেন আস্তে 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 আমার মনে হয়েছে আমি যাদের সাথে বড় হয়েছি তারাও আমার, বাট আমার ওইটা দরকার। আমি এই কপাল ঢাকা চুল করবো না, কানে দুলটা পরবো না, আমার জিন্সের প্যান্ট আমার জুতোর তলায় যাবে না, আমার কলার উঁচু থাকবে না, আমি হাতে অনেকগুলো বালা টালা পরে ট্যাটু ট্যাটু করে, সে যারা করে, বাট আমার মনে হয়েছে যে অনেকেই করে না। তো খারাপ না কিছু, বাট আমার মনে হয়েছে যে মানে ভদ্রলোক, ভালো মানুষ, যাই হোক, তোমার দিদার থেকে সেটা পাওয়া। সেটা পাওয়া। আমি যখন ওই নাটকের দলে বাজাতে গেলাম, অ্যাকচুয়ালি আমি এটা কোন দল ছিল, কি কোন নাটক? বলছি, হুম। এটা একটা মজার। আমি আমার অঞ্চলের কথা বললাম, আমরা কারা, ট্যাংরাতে কারা থাকেন, তারা কোন কাজে বেশি বেশি করে জড়িত। এবার ট্যাংরায় কি আরেকটা অঞ্চল, আমার একটাই অঞ্চল, একটা শ্রেণীর লোক কি সুন্দরভাবে, ওই যে বললাম স্কুল বাস আছে, তারা তাদের বাড়িতে গান, হ্যাঁ, আবার একটা শ্রেণী এই শ্রেণীটাই সব থেকে বেশি সাফারার হয়। তাদের এর জন্য কেউ দায়ী না, কিন্তু সোসাইটির অন্য কেউ দায়ী না। কেন দায়ী হবে? অন্যায় করছো তুমি, ভুল পথে চলছো তুমি,
তোমার শর্টকাট পয়সা দরকার। খুব বাজেভাবে যদি বলি, কোনো একজন বড় মানুষ কিছু একটা খেয়ে ফেলেছে, সেই যেটা ফেলেছে সেইটা যে বাজারে বিক্রি করলে পয়সা পাওয়া যায়, লাইক একটা ওয়াইন বোতল, ওটাও বিক্রি করলে, এমটি বোতলটা বিক্রি করলে 1 টাকা পাবে, ওটা জানে, ও কিন্তু এটা কালেকশন করবে। তো ওর ভালো লেগে গেছে আমাকে ওখান থেকে কালেকশন করবো, আমি বিক্রি করবো, আমার পয়সা হয়ে যাবে। তো এর জন্য তো ও দায়ী। ওকে যেমন কেউ রাস্তা দেখায়নি, ও অন্যেরটা ভালো দেখেও শেখেনি, ও ভুল পথে গেছে, এটার জন্য ও দায়ী। ওকে যেমন কেউ বলেনি যে করিস না, এবং ও করেছে, এর জন্য ওই দায়ী। ফলে ওকেও ভুগতে হয়। রাত্রেবেলা যখন পুলিশ আসে না 2টোর সময়, ওকেও তুই বলে, ওর বাবাকেও তুই বলে। দরজা খোলার জন্য কোনো ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্টের দরকার পড়ে না, লাত মেরে দরজা ভেঙে ঘর দিয়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে যখন দেখে ছেলেটা ইনোসেন্ট, এটা আমি তো পুলিশের সঙ্গে দীর্ঘদিন দেখেছি, ইনোসেন্ট তো কী হয়েছে, যখন ধরে নিয়ে এসছি 2টো কানেকশান দিয়ে দেয়, অমুক জায়গার একটা, অমুক জায়গার একটা, অমুক থানার একটা। কে বাঁচাবে? উকিলের সাথে কথা বলার ক্ষমতা আছে নাকি আমাদের? আমাদের সেই পোটেন্সিয়াল, সেই এডুকেশন আছে? উকিল আমাকে কি বলছে, কি ভাষায় কথা বলছে, এর ধারা, এর ল আদেও এটা প্র্যাকটিক্যাল কি না? শুধু পয়সা নিচ্ছে, আমরা পয়সা দিচ্ছি। আমার ছেলেটা ছেড়ে দেবে স্যার? আমার ছেলেটা কবে বাড়িতে আসবে স্যার? আরে অনেক জটিল কেস, দাঁড়াও, 2জন উকিল দাঁড় করাতে হবে, এর দিয়ে হবে না। পিপি সেটিং করতে হবে, পিপি সেটিং না করলে হবে না। পিপি মিন পাবলিক প্রসিকিউটর। ইয়েস, ওই তো কাউন্টারটা দেয়, সরকারি উকিল তো ওই সেটিং করতে হবে, তবে যদি পোস্ট কম করে তবে যদি বেরোয়। এই সব হয়, সব চলে, এই সমাজেই চলে। তাহলে একটি ছেলে ভুল করলো, তার জন্য তার পুরো পরিবার ভুগলো। তারপরে তার ছেলে পুলে বড় হলে, বাবা আমার বাবা তো অমুক অমুক মস্তান ছেলে, তাহলে আমি তার ছেলে, মানে একটা ভাব কাজ করে। একটা স্কুল মাস্টারমশাই ছেলের মধ্যে একরকম কাজ করে, আর ওর মধ্যে একরকম কাজ করে। কারোর গলে একটা চেন ফেন দেখে নিয়েছে, কি রেলা, মানে একটা এফেক্ট পড়ে। যেমন আমি যেটা বলি, আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কোথায়? ওই সোসাইটির ওই সেকশনে রবীন্দ্রনাথ ঠাকুর আছে কোথাও? কোথাও সত্যজিৎ রায় আছে, সুকুমার রায় আছে, কোথাও আছে? খুব মজার কথা বলি, বর্তমান যে পার্টি দল, অস্বীকার করার কিছু নেই, আমার ডান দিকেও তাই, বাঁ দিকেও তাই, এদিকেও পার্টি অফিস, এদিকেও পার্টি অফিস। কোনো একজন নেতা, মানে লোকাল, মনে হয় 15ই আগস্ট বা 26শে জানুয়ারি কিছু একটা ফ্ল্যাগ হোস্টিং হবে, দাদা আসবে, ফ্ল্যাগ হোস্টিং করবে। তো কাউকে বলছে, আমিও প্রেজেন্ট আছি, কে সঞ্জয় তোর প্রোগ্রাম কোথায় হচ্ছে? না এখন প্রোগ্রাম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদা আসবে, ফ্ল্যাগ হোস্টিং হবে, আমি দাঁড়িয়ে আছি, চা খাবি? খেলাম। রবিনকে বলছে, রবিন গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা নিয়ে তাড়াতাড়ি বসা ওখানে। রবিন গিয়ে ক্ষুদিরাম বোসের ছবিটা নিয়ে আসে। তো আমরা কেউ দেখিনি, দাদা তুলতে এসে দেখছে ক্ষুদিরাম বোসের ছবি। তো রবিনকে সবার সামনে ওলট পালট, তোকে বললাম না রবীন্দ্রনাথ ঠাকুর আনতে? ও আবার ছবিটা নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এসে খালি হাতে এসে বলছে, কোনটা আনতে বলছো, হয় তুমি চলো, নাহলে আমি পারছি না, তুমি আমাকে মেরেছো, আমি আর করবো না। বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনিস না? আরে যার দাড়ি আছে। তো কোনটা, যে বুড়োটা, দাড়িওয়ালা বুড়োটা? বলছে হ্যাঁ। ও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে তারপর নিয়ে আসলো, এনে রাখলো। তো তুমি কি কোনোদিন বলেছো কে রবীন্দ্রনাথ ঠাকুর? বাট তুমি সালমান খান সম্বন্ধে আমাদেরকে কাউকে বলতে হয় না। সঞ্জয় দত্তের বড় বড় চুল করলো, সাজানে বাস্তা উমুক তমুক, আমাদের সবার চুল হয়ে গেল। সালমান খান তেরে নাম করলো, আমাদের সবার তেরে নাম হয়ে গেল। এই সিনেমার এফেক্ট আছে আমাদের উপরে, বাট এদের এফেক্ট নেই, এই মনীষীদের কোনো এফেক্ট নেই। এবং কেউ, ভেরি অনেস্ট, কেউ বলেও না যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে কতখানি গুরুত্ব, ভূমিকা পালন করে। নেই তার তো। হ্যাঁ একদম তাই, একদম তাই। এখন আরেকটা বড় সত্যি কথা, এই যে কর্পোরেশন স্কুলগুলো, মিড ডে মিল, আমাদের সময় তো মিড ডে মিল টিল ছিল না, আমার তো মনে হয় এখন এগুলো ঘুষ দিয়ে, যাতে বাচ্চারা যাতে আরও আসে স্কুলে অ্যাটলিস্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকে। পড়া হচ্ছে কি, ফ্লেক্সিবলটা লাগিয়ে দিদিমণি কুরুশ বনে। এবার আমাকে প্রমাণ করতে হবে, তাহলে সত্যিটা তো প্রমাণ করতে হয়। তাহলে আমার বুকে এখানে একটা ক্যামেরা নিয়ে গিয়ে দেখা দেবে, দিদিমণি কুরুশ বুনছে, 5 জন স্টুডেন্ট, অত বড় স্কুল বাড়ি, মাইনে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্টের মাইনেগুলো ওরা প্রতি মাসে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা যদি পড়ায় ঠিক করে,
জাস্ট পড়তে হয়, 4-5 পর্যন্ত পড়েছে, এবার গিয়ে যেই 8-এ গিয়ে অ্যালজেব্রা করতে হচ্ছে, অঙ্ক করতে হচ্ছে, বীজগণিত করতে হচ্ছে, ও তো ভয় পেয়ে যাচ্ছে। ম্যাঙ্গা পিকেলের উপরে যদি একটা প্যারা লিখতে দেয় ও তো ভয় পাচ্ছে, ইংরাজিতে প্যারা। আরে ওকে যদি শুরু থেকে পড়ানো হতো, পড়াটাকে ভয় পেত না, ও সলভ করে দিত অঙ্ক। তখন ড্রপ আউটটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে ড্রপ আউটও, তখনই গিয়ে বলছে আমার তো হবে না এটা বাড়িতে, আমি তার থেকে জোম্যাটো করব, আমি সুইগি করব, আমার একটা বাইক দরকার, বাপ হ্যাঁ। মায়ের উপর প্রেশার দিচ্ছে একটা গাড়ি কিনে দাও, ফাইন্যান্স তো হয়ে গেছে এখন, ভেরি ইজি, কিছু ডাউন পেমেন্ট করো, গাড়ি নাও। তারপরেও সেটাও 3 মাস করবে না, 3 মাসও করবে না সেই কাজটা, ওর তো এম নেই, চলছে কোনো রকমভাবে চলছে। তারপর দুম করে একটা প্রেম, দুম করে বিয়ে, আর ওই বছরেই বাচ্চা। হুম। ক্রাইসিস। বাচ্চাটা তো বাচ্চা, ওর তো ঠান্ডা লাগতে পারে, ওর জ্বর হতে পারে, ওটা টিকা দিতে হতে পারে, ওর একটা ভালো বেবি ফুড দরকার, ও দিয়ে আনবে। তখন তখন অন্যদিকে অমুক দাদার গলা শোনার চেনা যে এমনি করে আসে বাইক টাইক নিয়ে, দাদা মেয়েটা খুব শরীর খারাপ দাদা, 4 দিন শোনার পর 500 টাকা নিয়ে যা, শোন না ওই পোস্টারগুলো মেরে দিবি তো, আর তোদের ওখানে ওটা ও বিরোধী পার্টি করছে, কী ব্যাপার? আমি বুঝে নিচ্ছি। ওই যে বুঝতে গেল, ওই বুঝে নিল। আর যে বিরোধী করছে ও তো হিরো, দিলে নিতে হয়। আমাদের ওখানে তুমনে মারা হামনে মারা বরাবর, ওসব নিয়ে চুপ করে থাকার কোনো হিসাব নেই, ওটা ট্যাংরা, যেমন দেবে তেমন নেবে, 2 দিন পরে দেবে, এবার দেবেই দেবে। সবাই হিরো, বলছি তো ওখানে ভিলেন নেই, কেউ ভিলেন না, কেউ ভিলেন না, সবাই হিরো। ও ওর পাড়ায় 15 জনকে নিয়ে হিরো, উল্টো দিকে অন্যজন আরেকজন হিরো। আমি বেঁচে গেছি এই মিউজিকটা করি বলে। এখানে তাহলে একটা দারুণ সময়, একটা এই গল্পের মধ্যে তোমার গল্পের হিরো হচ্ছে মিউজিক। একদম তাই। এবং তুমি যে বলেছো এমনি তো ভিলেন হয় না ট্যাংরাতে, তো কোনো না কোনো হিরো হতেই হতো, সেটা তোমার পেয়ে গেছো মিউজিক। এবং মিউজিক এমন একটা জিনিস যেটা ভাষা, জাত নির্বিশেষে মানুষের মন ছুঁয়ে যাওয়ার একটা ক্ষমতা রাখে। একদম। তো সেইখানে দাঁড়িয়ে তুমি এই মিউজিক নিয়ে আমাদের সবার মন ছুঁয়ে গেছো। এবং সেটা তো আজ থেকে নয়, ছোটোবেলার থেকেই। আমার ইনফ্যাক্ট যখন ট্যাংরা ব্লুজ সিনেমাটা দেখি, আমার পরমদা হি ইজ ভেরি ক্লোজ, ও এসছে অ্যাকচুয়ালি পডকাস্টে, আমরা পরমের সাথে খুব আড্ডা মেরেছিলাম এখানে। আজকে আমরা যেখানে আছি ওই সময় সেটটা একটু অন্যরকম দেখতে ছিল, অত লোকে দেখতো না আমাদের পডকাস্টটা। তো আমার যতদূর মনে হয় আমাদের এই পডকাস্টটা অনেক লোকজন দেখবে, কারণ এরকম গল্প তো আমরা শুনতে পাই না আসলে। এই যে এই জিনিসগুলো বলছি, আমি তো অবাক হয়ে শুনছি, হাসছি, একটু ইমোশনাল হচ্ছি, কিন্তু এই গল্পগুলো এই বুক চিতিয়ে বলার জন্য তো একটা বুকে বল লাগে, এবং সেই বলটা হয়তো অনেকজনের কাছে হয় না। কারণ তুমি এতগুলো ঘাট পেরিয়ে এসছো, তুমি এতগুলো জিনিস দেখে এসছো, তোমার জন্য এটা বলাটা সোজা হয়ে গেছে। এখন আজকে যে শুরু করছে তার জন্য এটা বোঝার জন্য 15 বছর সময় লাগবে, 20 বছর সময় লাগবে। কাগজের ফুল হ্যাঁ। আর যারা ভুগেছে তাদের বলা দুটো এক হয় না। আমাকে রাত্রে যখন পুলিশ তুলে নিয়ে গেছে না, বড়বাবু ডাকছে নাম করে নিয়ে গিয়ে, যখন বড়বাবু তো নেই, বড়বাবু তো বাড়ি চলে গেছে, ডাকছে নাম করে নিয়ে গেছে, আমার ওই অভাব থাকুক আর যাই থাকুক, আমি কোনোদিন ক্রাইমটা করিনি, হুম। প্রতিবাদ করেছিলাম। আমাদের ওখানে প্রতিবাদটাও অন্যের কাছে ক্রাইমের মতো। একটা প্রতিবাদ আমার জীবনের অনেক উলট পালট করে দিয়েছে, মানে ঘেঁটেই ফেললো জীবনটা। খালি কপাল কোন ভালো। সময় এটা? 1998-এর 1999-এর সেই সময়টা বিশাল, আমি তো বুঝতেই পারিনি, আমি বুঝতে পারিনি বিকজ আমি আঁকতে পারতাম, আমি ভালো ছবি আঁকতে পারতাম, এবং মাস্টারমশাইয়ের কাছে আঁকা শিখতে যেতাম। আমি পরীক্ষা দিয়েছি, আমার কাছে সার্টিফিকেট আছে, তো আমি ভুল করে হাত এঁকেছিলাম, হুম। আমাকে ঘর দিয়ে তুলে নিয়ে গেছিলো। আমার দিদাকে বলে, যশোদি তোর নাতি তো ভালো হাত আঁকতে পারে, বাকিটা আমাদের হয়ে একটু কাস্তেটাও এঁকে দেবে। সেটা অন্য জায়গায় এইসব বলা, মানে বলছি আজকে, মানে আমি এখন বলতে বলতে হয়তো ইমোশনাল হয়ে অনেকটা দূরে চলে যেতে পারি, বাট আমি দেখেছি তো পুলিশের ওই 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 ব্যবহারগুলো আমার খুব কাছ দিয়ে দেখা। আমার কপাল ভালো, আমি সবসময় আমার জীবনে ভালো মানুষ পেয়েছি, ভালো মানুষ। পুলিশও একজন ভালো ছিল, আমাকে জিজ্ঞেস করেছিল গুন্ডা কথা মানে বল, তোকে ছেড়ে দেবো। কি মারধর বলেছে? করেছিলাম, হ্যাঁ। যা হয় তুমনে মারা হামনে মারা, হিসাবটা বাড়াবার, তো গুন্ডা কথা মানে বল, ছেড়ে দেবো। তো তখন ফুটবল খেলতাম আমি,
সাঁইতেই খেলতাম। আমার সব কাপড় জামা খুলে নিয়ে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে। বলছে গুন্ডা কথা মানে বল, ছেড়ে দেবো, নাইলে কিন্তু তোর এগেনস্টে অনেক ফোন আসছে, অনেক হেভি ব্যাপার আছে, অ্যাটেম্প টু মুখ তুমুক। হ্যাঁ, তো আমি বলছি গুন্ডা কথা মানে যারা মারধর করে, যারা লোককে মারে, তাহলে তো আমি তো পুলিশ, তুই অন্যায় করেছিস, তাহলে তোকেও মারতে পারি আমি, আই হ্যাভ রাইট। ভালো করে চ্যাংদোলা করে মারি 5-6 জন মিলে তোকে, তুই কী করে নিবি আমার? আমি মারছি কি তোকে? এবার আমি পুরো চুপ হয়ে গেছি। আমি মারছি তোকে? আমি লিখতে পারি, তাতেও তোর লাইফটা নষ্ট হবে। শুনলাম তুই পড়াশোনা করছিস, লিখছি কি আমি? দু একটা কানেকশানও দিতে পারি। আমি অনেক খারাপ পুলিশ দেখেছি, তার মধ্যে ইনিই আরেকজন খুব ডাকাবুকো পুলিশ, মানে পেছনে পড়ে যাওয়া লোক। আফটার অল উনি বলছেন গুন্ডা কথা মানে যিনি সর্বগুণে ভূষিত, যার মধ্যে গুণ থাকতে হবে, যে শুধু মারে না, বাঁচাতেও পারে, যে শুধু বলে না, গালাগাল দেয় না, লিখতেও পারে, পড়তেও পারে। ওরকম গুন্ডা হতে পারবি তুই, তবে গুন্ডা হ। পুরো লাইফ চেঞ্জ। এই একটা কথায়। তারপর তো অন্য রাস্তা। কি করে রাস্তাটা খুললো প্রথমবার? হ্যাঁ, কপাল। আমি তো মনে করি আমার থেকে অনেক গুণী মানুষ এই ভারতবর্ষে রয়েছে যারা স্টেজ পায় না, পরিচিতি পায় না। বছরের পর বছর তবলা বাজায়, সেতার বাজায়, কালচারাল অ্যাক্টিভিটিতে রয়েছে, বাট তারাও স্টেজ পায় না। আমি যদি এদিকে না থাকতাম তাহলে আমি অন্যদিকে থাকতাম। অন্যদিকে মানে যেখানে খুব সহজে পয়সা কামানো যায় বা একটা মাছো মাছো ব্যাপার থাকে। আমার কাছে এইগুলো আছে, আমার কাছে এই অপরচুনিটিগুলো এখনও রয়েছে। বাট যারা এই অপরচুনিটিগুলো দেয় তারা আমাকে কিছুটা ভয় পায়, বিকজ আমি মুখের মধ্যে খুব বলতে পারি, রেলা আছে, আমার একটা মস্তানি করার জায়গা আছে। সে মস্তানিটা একদম দিনের আলোয় যেমন, রাতের অন্ধকারেও তেমন। লুকোচুরি নেই। অনেকে তো মস্তানি শুধু রাতের বেলা করে, যখন কেউ দেখতে পাবে না, পরের দিন একদম। চিনতে পারবে না। একদম। আমরা দিনেও করি, রাতেও করি। এর জন্য আমি অনেকের কাছে অপছন্দের একজন পাত্র, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, একটু ক্ষতি হয়, কারণ ওরা তো পাওয়ারফুল, পেছনে যদি লাগে আমি একটা মানুষ কজনের সঙ্গে লড়বো। আবার মাঝে মাঝে ভাবি ভুল হয়ে যাবে না তো যদি কিছু করে ফেলি, তাই কিছুটা স্যাক্রিফাইস করি, ঢোক গিলে নিই। ভীতু আমি নই, আমি কোনো দিনই ভীতু ছিলাম না। প্রতিবাদ করব, ভীতুর কী আছে? অন্যায়ের বিরুদ্ধে বললে ভীতুর কী আছে? বাট ওদের সংখ্যাটা অনেক বেশি। আমি একা ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসি, এত ইজি বেরিয়ে যাবো, আটকাবে না, টানবে না সঙ্গে, আমরা অ্যাসোসিয়েট। ওদের একজন আমি, এত সোজা ভালো বাঁচা, ভালো করে বাঁচা এত ইজি। মানুষ হতে বলেছিল আমার দিদা, এখন মানুষ হতে গিয়ে বুঝতে পারছি কী কী দাম দিতে হচ্ছে। কারণ আমি তো একা মানুষ হচ্ছি না, আমার পরের জেনারেশনটাকে মানুষ করছি তো দায়িত্ব নিয়ে, পড়াচ্ছি। এক জায়গায় 2টো টিউশন টিচার আছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রেখেছি, মিউজিকের মতো, অন্য কিছুর মতো। তো ভালো মানুষের সৎ পথে রোজগার করে এগুলো চালানো খুব কঠিন, তো ইজি না তো। আমি যদি খুব রাফ অ্যান্ড টাফ হতাম, দিনের এক্সট্রা চালাতাম, রাত্রে একটা সস্তার কিছু খেয়ে ফুল মাস্তিতে একটা তাস ফাস খেলে টাইম কেটে যেত, কে বউ, কে বাচ্চা, কে মানুষ হলো, কে গেল। আমার কোনো দিন সেরিব্রাল অ্যাটাকও হতো না, হার্ট অ্যাটাকও হতো না। বাট এখন ভয় পাই আমার কোনো দিন এইগুলো হতে পারে, ভাবছি তো। বাচ্চাদেরকে দেখবে, হ্যাঁ, তোমার তো একটা না, অন্যকে ভাবতে হয়। একদম একটা বাচ্চা, একদম। তোমার কতজনের সাথে কাজ করছো এখন? প্রায় ওরা 35 জন। আমি যদি ডাকি, আর আমার যদি, আমার তো নিজের জায়গাটা ছোট, যদি আমি ঠিকভাবে সাউন্ড প্রুফ করে ভালো করে বানাতে পারি, আমার অঞ্চলের অনেক বাচ্চা ওখানে আসবে। এবং আমি বলি একটা কথা বলতে বলতে ওই গ্রুপটার কথা বলছিলাম না, আমি শ্রীখোল বাজাতাম। ওই সেই নাটকের গ্রুপটা? না, এটা আমার লাইফে। আচ্ছা, তোমার লাইফে। এই শ্রীখোল, এই দলটা কখন তৈরি হলো? এই দলটা তৈরি হচ্ছে শ্রীখোলটা যখন, ধরো না 1985, 87, 88-এর দিকে একটা আলাদা কালচার ছিল। আমি তো একটা বস্তি অঞ্চল থেকে বিলং করি, আর ওখানে একটা রক্ষাকালী মায়ের মন্দির আছে, বড়রা কীর্তন করতো। এই কীর্তন যখন হতো না, এই কীর্তনের উদ্দেশ্যই ছিল চৈত্র মাসে ধরে পুরো কীর্তন হতো। আর দেখো ভেবে, ওই চৈত্র মাসটা কিন্তু পক্স হয়,
আমরা যাকে মায়ের দয়া বলি বা হাম। হুম তো ওরা এই কীর্তনের মাধ্যমে, ঠাকুরের গানের মাধ্যমে পুরো পাড়া বেড়াতো বা পাড়া নাম দিত অঞ্চল জুড়ে, এবং সবাইকে সাবধান করতো কীভাবে থাকতে হবে, পোশাক কীরকম হবে, বা যার হয়েছে তাকে কীভাবে সেফটিতে রাখতে হবে গানের মাধ্যমে। এবং এই কীর্তনের জল যখন বেরোতো, আমার পড়াতে আর মন বসতো না, হুম। আমার মন ওইদিকে থাকতো। তোমার বয়স কত তখন? 12-13, হুম 12-13 বছর। এবার আমি ওই দলের পেছনে কোথায় চলে গেছে সাউন্ড ফলো করে করে দৌড়াতাম। হুম কি দেখো, আমি যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটা ছোঁয়ার আমার অধিকার ছিল না। যদি ছুতাম গাঁটটা নালে কানমোলা। ধরো খোলটা রাখা আছে, কেন? ওটা ধরার নিয়ম হচ্ছে স্নান করে ধোয়া পোশাক করে ধরতে হবে। কারণ আমারও মায়ের তো ছোটোবেলা, হ্যাঁ তখন আমরা তুমি অত বোঝো বুঝবো না। কী করে? টাং করে বাজি দিলে টাং করে পড়েও যেত। যাকে ওই দলকে কপি করে আমি আমার বাড়িতে, আমার অন্যান্য ভাড়াটের ছেলে, ভাড়াটিয়াদের আরও আমাদের বাড়িতে 2-1 ঘর ভাড়াটিয়া দেওয়া ছিল, দিদা দাদু ওদেরকে ভাড়া দিয়েছিলেন। ওদের বাচ্চা, আমি, আমার ভাই বোনরা মিলে ওই ঘরের জিনিসপত্র দিই হুম হরে কৃষ্ণ করে করে হুম সেইটা শুরু। শ্রী চৈতন্য দেবে শুরু কর এই হ্যাঁ। অরিজিনাল এই কীর্তনের প্রভাত ফেরি সকালবেলা গিয়ে একদম গ্রামে তাই, গ্রামে গিয়ে। একদম তাই। তুমি যদি এই বাংলার প্রথম উম, মানে দলবদ্ধ গান বলো, তাহলে চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই সৃষ্টি, হুম আর নিতাই কিছু না। হ্যাঁ, একদম তাই। নিতাইয়ের হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে এই শ্রীখোল বাড়িতে তো ওইভাবে হলো। পরে পরে একটা বয়সের পর আমি ওই মন্দিরের দায়িত্ব পাই, কীর্তনের দায়িত্ব পাই। দিনে দিনে আমার প্রচার, আমাকে মানুষ নিতে শুরু করে যে ভালো বাজায়। হুম আমি কিন্তু শিখিনি সেই সময় এ ভালো বাজায়, হুম জাস্ট ভাব আর হৃদয় দিয়েই বাজাতাম। ডাক পড়তে শুরু করলো, কারোর বাড়িতে নতুন গৃহপ্রবেশ হয়েছে, ওকে ডাক। হুম এমনকি কারোর বাড়িতে কেউ মারা গেছে, খালি পায়ে, আমার দিদাই বলেছিল খোল করতাল বাজালে বাবা জুতো পুতো পরবি না, খালি পায়ে ওই ধোয়া পোশাকেই মানে শব্দেও যেত। আর আমরা তখন তো এত কাঁচের গাড়ি বা এইগুলো হয়নি, তখন বেশিরভাগ লোক ট্যাংরা থেকে শ্মশান কত 5 কিলোমিটার, হুম এই আমরা গাইতে গাইতে যেতাম শব্দের পিছনে, এবং গিয়ে গতি করতাম। গতি করার পর ওনার যখন আবার শ্রাদ্ধ বাড়ি হতো, আমাদের নিমন্ত্রণ পড়তো, মানে আজকে একটা ভোজ বাড়ি আছে, এবং যারা গেছিলো তারাও যেত। অঞ্চলে আমার নাম ছড়ায় এই করে করে যে আমি খোল বাজাতে পারি। অ্যান্ড আমার কোনো একজন বন্ধু সেই সময় রবীন্দ্রভারতীতে পড়তে যেত। হুম ওর কালচারটা একটু আবার আলাদা, ওর বাবা নাটক করতো, ওর বাবার আলাদা, একটু পরিবেশটা আলাদা। তো ওই আমাকে ডাকে, আমাদের দলে একজন মিউজিশিয়ান নেই, বাজাবি একটু, একটা প্রোডাকশান আছে, চল। সাইকেলে করে গেলাম ওর সাথে, ওরই সাইকেল। গিয়ে দেখছি ওখানে না একটা নাটক হচ্ছে, যার ক্যারেক্টারই হচ্ছে একটু মেয়েলি। হুম থার্ড জেন্ডারদের তখন এত থার্ড জেন্ডার কালচার ছিল না। 2000 সাল, 2000-2001। 25 বছর আগে হ্যাঁ, তখন ইন্টারনেটও ছিল না, তখন এদের না না, কোনো- ইন্টারনেট তো ছিলই না। থার্ড জেন্ডার মানে আমাদের পাড়ায় যে মাসিরা আসে ওইটুক জানতাম, হুম বাট ওই থার্ড জেন্ডারদের নিয়ে নাটক হবে, সেটা তখন তৃতীয় প্রকৃতি বলতাম আমরা। হুম নাটকটার নামই ছিল তৃতীয় প্রকৃতি। হুম তা আমার না গিয়ে ভয় পাচ্ছি, আমি কাদের মধ্যেখানে চলে আসলাম রে বাবা, হুম ভুলভাল লোকের মধ্যে চলে এসেছি। এরকম পুরুষ মানুষ মেয়েদের মতো করে করছে, ওই রকম গলা করছে। পরে যখন ব্রেক হলো, আমার সঙ্গে যখন ইন্ট্রোডিউস হলো, তখন নর্মাল কথা বলছে, দে আর ভেরি একদম ঠিকঠাক। আমি বাজাতে বললাম, আমি তো প্রথম দিনে জাগিয়ে, পরে 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 ওদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। হুম আর সেই দলটার নাম হচ্ছে ইন্ডিয়ান মাইম থিয়েটার। হুম পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রদ্ধেয় মূকাভিনেতা শ্রী নিরঞ্জন গোস্বামী, তারই দল। তার দলেই গেলাম, গিয়ে বাজালাম। এবং তিনি প্রথম ব্যক্তি আমার জীবনে যিনি আমাকে বললেন, বাড়িতে কি করিস? না কিছু করি না। তাই একদিন গেলাম, দেখি একটা অফিস চলছে, যেখানে টেবিল আছে, টেলিফোন রিসিভার আছে, পাশে একটা কম্পিউটার বসানো, বেশ কয়েকজন কাজ করছেন। এবার নাটকের পার্ট থেকে একদম আলাদা। তো আস্তে 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 ওদের সঙ্গে বেশ একটা আমি ফ্রি অফ কস্ট, মাইনে টাইনে কিছু ছিল না, জাস্ট ভালো লাগার তাগিদেই আমি প্রতিদিন যেতাম। প্রথম আমাকে ক্যামেরা দেয়
শ্যুট করে এটা হ্যান্ডিক্যাম সনের। ওই নাটকটা শ্যুট করে তো? হ্যাঁ, এরপরে আস্তে আস্তে আমি দায়িত্ব পেলাম শুধু মিউজিক না, মিউজিকের সাথে সাথে ওদের প্রোডাকশান শ্যুট করার পর ক্যাপচার করার পর সেটাকে রেন্ডারিং করার জন্য খালি করা, এডিট করা ইউলিডে বসে। একটা ছেলে যার জীবনে কম্পিউটার অনেক দূরের একটা বস্তু, শেখার জন্য কোথাও পড়তে যেতে হয়, ফ্রি অফ কস্ট ওই ইন্ডিয়ান মাইম থিয়েটারে আমি কম্পিউটার শিখলাম, ক্যামেরা ধরলাম, ছবির কাজ করা শুরু করলাম, এডিট করা শুরু করলাম। আস্তে আস্তে আমার কালচার, আমার লাইফ, আমার টেস্ট, মানুষ তো একটা ইয়াং এজে এসে ভাবে আমি কী কাজ করব, আমি কিন্তু কাজের মধ্যে অজান্তেই চলে এলাম। এবং আমার বাড়িতে বলতাম আমি অফিসে যাচ্ছি, মাইনে কিন্তু নেই। আমার বাড়ির লোকরা এটা এক্সপেক্টও করতো না, বিকজ আমার বাড়ির লোক চাইতো তুই এখান থেকে দূরে যা বাবা, যতটা আর ভালো লাগছে না রোজ রোজ এই ঝামেলা। ওই যে বললাম আমি মার খেতে শিখিনি, যে করেছে তাকে পাল্টাও দিয়েছি, সুতরাং কী হবে, কাউন্টারে কী হয়, ক্ষতি হয়, আবার উল্টোরও হয়। ওরা ভালোভাবে নিচ্ছে না বিষয়টা। তার বাড়ির ছেলে ডোন্ট মাইন্ড, আমাদের ওখানে আর্মস রাখার জন্য লাইসেন্স লাগে না, আমরা ঠিক পেয়েও যাই, জোগাড়ও হয়ে যায়। তো হয়ে গেছে, কিন্তু বাবা মা কেন মেনে নেবে, কেন মানবে তার ছেলেটা এরকম পথে চলে যাচ্ছে? আমাকে তো কেউ কোনোদিন বলেনি এটা পুলিশ ধরলে জীবনটা পাল্টে যেতে পারে। আমি জানি পুলিশ ধরবে, তখন তো একটা দেখে নেবো, দেখে তখন একটা নেব, ওই রেলা। দেখে নেব কী হবে, বেরোবো না, তারপর দেখে নেবো। মানে আমার মতো অনেকেরই এই একই চিন্তা ভাবনা, দেখে নেব। কিন্তু দেখে যে নেওয়া যায় না। যায় না ভাই, ওই যে 15 বছর 16 বছর পর আমার বন্ধুরা বেরিয়েছে, কী করছে, রং মিস্ত্রির সঙ্গে হেল্পারি করছে, অন্য কোথাও গিয়ে কিছু করছে, তা তো পিছিয়েও গেল, জীবনটাও তো পিছিয়ে গেল। তার বাচ্চারা বড় হয়ে গেছে, তারা চিনতেও কেউ পারছে না কিছু। তারা কিছুই না, তাদেরও জীবনটা অগোছলো। বাবাটা থাকলে হয়তো একটু, বাবা তো বাবার একটা দায়িত্ব আছে না, বাবা মানে কি শুধুই নামের বাবা, বাবা সব থেকে বেশি দায়িত্ব থাকে বাবার, তার বাচ্চাকে মানুষ করা, তার স্ত্রীকে ঘরের মধ্যে সব কিছু প্রোভাইড করা। বাড়ির স্ত্রী বাইরে যাবে, সে যদি সেই এডুকেশনাল কালচারাল ফিল্ডে থাকে আলাদা, বাট তুমি তাকে বিয়ে করে এনেছো, তার দায়িত্ব তোমাকে নিতে হবে। তোমার বাচ্চাকে তুমি জন্ম দিয়েছো, তার দায়িত্ব তোমাকে নিতে হবে। কজন নিচ্ছে? সব এলোমেলো হয়ে গেল না। ও যখন ওখানে আছে, স্ত্রীকে তো রোজগার করতে হবে, ও কি কাজ করবে যদি সে এডুকেশনাল সেরকম নাই নাই থাকে? বাসন মাজাটাই কাজ, বা খুব জোর হলে রান্না করাটা কাজ। হাতের রান্না যদি ভালো হয়, কারোর বাড়িতে রান্না করবে। আর এখন তো আরেকটা কালচার শুরু হয়েছে আমাদের ট্যাংরা অঞ্চলে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় 28 তলা, যেটা একটা সময় কারখানা ছিল যেখানে কয়েকশো লোক কাজ করতো। এই কাজ করতো বলে ওখানে দোকানপাট ছিল, যারা দোকান করেছে, চায়ের দোকান, পানের দোকান, তারা ওই কারখানার সামনে দোকান করে জমি কিনে বাড়ি বানিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে। আজকে তারা না প্যারালাইসিস মতো হয়ে গেছে, সবাই দারোয়ান, ওই বড় বিল্ডিংয়ের দারোয়ান। কি আশ্চর্য, একটা ইয়াং ছেলে দারোয়ান, তার বাড়ির বউ। আগে একটা মানুষ 4টে ঘরে কাজ করে পয়সা পেত, সেই দিয়ে ঘর, এখন একটা বাড়িতে ওর থেকে 3 গুণ পয়সা পাচ্ছে সে। আর অথচ অভাব ছিল, অভাব আছে, অভাব হয়তো ভবিষ্যতেও থাকবে, বিকজ কালচার না পাল্টালে, এডুকেশনাল গ্রোথ না করলে কারোরই কিছু হবে না। কাউকে দোষ দেবো না, আমি কাউকে দোষ দিই না, দোষটা আমার, আমি দেখতে পাই না, আমার দূরদৃষ্টিতা তৈরি হয়নি, আমি আমাকে চিনতে পাই না। আমি যদি আমাকে চিনতে পারতাম তাহলে হয়তো ডমিনেট হতাম না। ডমিনেট হওয়াটা খুব ইজি হয়ে গেছে ওদের কাছে, আমি হইনি, হবও না হয়তো। তোমার গানের মাধ্যমেই তুমি তোমার উচ্চস্বরে এখনো লোকের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছ। এই তো কিছুদিন আগেও দেখলাম ইন্ডিয়াস গট ট্যালেন্টে আবার 15 বছর বাদে ফিরে যাওয়া, একদম তাই, এবং গিয়ে সেইখানটায় স্টেজ তো মাতিয়ে দিয়ে এসছো দেখলাম। একদম, হ্যাঁ, একদম। বাংলার নাম উজ্জ্বল করে, এবং আমাদের আমাদের এই কচি খুদেগুলোকে দেখে স্টেজে দিকে মনটা কি ভরে গেল। মানে সেদিনকে আমি তো বোধহয় 3বার করে শেয়ার করেছি, যে কটা শেয়ার করছি সব ব্লক হয়ে যাচ্ছে। তারপরে আমি টিমকে বললাম, শোন তোরা একটা কাজ কর, আমাদের সিসিউ ফেস্টের ফুটেজগুলো বার করতে, ওদের সোনির ফুটেজ দিতে হবে না, আমাদের সিসিউ ফেস্টের ফুটেজ দিয়ে ওদেরকে একটা উইশ তো কর। হ্যাঁ, যে না দেখেছি আমরা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাদের সাথে এইভাবে, আমি সত্যি কথা, আমার যে এতখানি চলার পথে আমি অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের মধ্যে সবাই যে খুব ভালো হয় তা নয়, কখনো কখনো আমাদেরকে
বিনা কনফার্মেশনে ট্রেনের টিকিট কেটে তুলে দিয়েছে এই বাচ্চাদেরকে নিয়ে বাথরুমের ধারে বসে ঠান্ডার সময়। আমি যে কী কষ্ট করে এসেছি আমি জানি। তো ভালো মুখোশ পরা মানুষ একরকম হয়, আর আমরা তো একটু পিওর মানুষ, আমরা হৃদয় দিয়ে মিশি, হৃদয় দিয়ে কথা বলি। রাগও হৃদয়ে হয়, অভিমানও হৃদয়ে হয়, চোখে জলও হৃদয় দিয়েই আসে, নাহলে খুব কাগজে কলমের মানুষ হতাম। তো তোমার মতো একজন মানুষ আমাদের জীবনে এসেছে, উই আর রিয়েলি মানে কী আর বলবো, থ্যাঙ্কফুল টু গড। না হলে ভালো মানুষ আর খারাপ মানুষের পার্থক্য করাটাও খুব মুশকিল হতো। তুমি আমাকে তোমাদের স্টুডিও, আমরা বম্বে, আমার মনে আছে আমি বম্বে যাওয়ার আগে, ইন্ডিয়া গট ট্যালেন্টে যাওয়ার আগে বলেছিলাম আমাদের একটা বড় জায়গা চাই, কারণ আমাদের তো বড় জায়গা নেই। আর আমাদের রিহার্সাল করলে আশেপাশে বাড়ি টিভি দেখতে পায় না, তাদের খুব ডিস্টার্ব হয়, ভালোর সঙ্গে সঙ্গে খারাপটাও আছে। সো তুমি যদি আমাকে একটু জায়গা দাও, তুমি বিনা পয়সায় আমাকে এই জায়গাটা দিয়েছো, পয়সা নাও নি এটা ম্যাটার না, এই যে এগিয়ে আসা যে তোমরা করো, আমরা তোমার সঙ্গে আছি। আমরা, আমার দল সঞ্জয় মণ্ডল গ্রুপ বলো বা কলকাতা ক্রিয়েটিভ ওয়েস্ট আর্ট সেন্টার বলো, আমরা প্রচুর ঠকেছি, তো ঠকে শেখা মানুষ। তো তোমার একটা ভূমিকা আমাদের জীবনে থেকে যাবে ভাই, কোথাও না কোথাও একটা মানুষের মন থেকে তো ঠাকুরের প্রতি আমাদের একটা বিষয় হয়, আমরা ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবো তোমার মঙ্গল হোক, আর কি, ভেরি ট্রুথ। এবং শুধু আমি না, আমার দলে সবাই, ওই খুদে টুদেরা তোমাকে খুব মানে মেঘদুত দা মানে একটা ব্যাপার আছে। যাক, তুমিও ওদের সাথে ওইভাবেই মিশেছো, নাহলে আমি তো বলে দিইনি মেঘদুত দা, না আমি কাউকে কিচ্ছু বলে দিইনি, ওরা তোমাকে ওইভাবেই মেনে নিয়েছে বাই হার্ট। আর মিউজিকটা করি বিকজ মিউজিক, আমি যখন স্কলারশিপ পাই না মিনিস্ট্রি অফ কালচার দিয়ে শ্রীখোলে, আমাকে পড়তে হয়েছে মিউজিক নিয়ে, গুরুর বাড়িতে গিয়ে শিক্ষা নিতে হয়েছে। আর আমার গুরু এরকম মানুষ, বলে না ভালো মানুষের ভালো সঙ্গতি যে হয়, যেমন ওই পুলিশ অফিসার ছিলেন, তেমন এই দীপক কুমার সাহা, বেলঘড়িয়ায় বাড়ি, শ্রীখোলে এমএ, রবীন্দ্রভারতী পরীক্ষক, ওনার স্ত্রী মিতা সাহা পাল পদাবলী কীর্তনে এমএ। এই পদাবলী কীর্তনে এমএ হয় কজন জানে? না, আমিও জানতাম না। কেউ জানি না আমরা। তো আমাকে যখন ওই আমার যে বললাম যে গ্রুপটা নিরঞ্জন স্যারের গ্রুপে যখন আমি কন্টিনিউ বাজাচ্ছি, উনিই আমাকে বললেন যে সঞ্জয় স্কলারশিপ করছিস না কেন, এতে কর, তোর তো এখনও 25-এর কাছাকাছি, তুই করে নে। তাই আমি বললাম স্যার আমি তো বাজাতে পারি, কিন্তু বলছি সব আমি কাগজপত্র ব্যবস্থা করছি, তুই একটা গুরু খোঁজ, শিখতে হবে। তো আমি আমাদের পাড়ায় যে কীর্তনের আসর বসে, সেখানে একজন খোল বাজাক, সে কি চাটিয়ে বাজায়। আমি বললাম দাদা আমাকে একটু শেখাবেন, একটু বোলবানি দেবেন। সে ধুম করে মাটিতে বসে বলছে আমি তো ভুল জানি না ভাই, আমি খালি বাজাতে জানি, তুমি অমুক বাবুর কাছে যাও। এই করে করে 5-6 জন ঘুরে এক ভদ্রলোক ঘুমোচ্ছে, আমি বললাম দাদা আমাকে অমুক লোক পাঠিয়েছে একটু খোলের ব্যাপারে। এবার খোল যারা বাড়ায় না, মানে বাজায়, তারা খুব মাটির মানুষ হয়, হ্যাঁ। বাবু তুমি তো আমার কাছে এসেছো, তুমি এক কাজ করো, মানে তাড়িয়ে দেয়নি, তুমি বেলঘড়িয়ায় অমুক বাবুর কাছে যাও, উনি কিন্তু এই বিষয়ে জানেন, আমরাও মাঝে মাঝে ওনার কাছে যাই, সে আমার বাপের বয়সী লোক। তা আমি গেলাম, হ্যাঁ, কালো জামা, কালো প্যান্ট, জিন্সের আর কিটো জুতো, কলিং বেল বাজালাম, ভদ্রমহিলা বেরিয়ে বলছে কী ব্যাপার, আমি বলছি আমি এসেছিলাম, না 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 আমাদের এখানে সেলসম্যানসের কোনো দরকার নেই। হ্যাঁ না না আমি একটু ওখান থেকে অমুকবাবু পাঠিয়েছেন, আমার চুল টুল ভালো করে দেখে নিয়ে বলছে ঠিক আছে বসো এখানে বসো। স্যার ছিল, ঘর থেকে আসলেন, দীপক স্যার, বলো বাবু বলো। আমি না এটা বাজাবো, আমার একটু পরীক্ষা দেবো, যদি একটু তাল বোল বলে দেন। তাল বোল বলে দেবো, ঠিক আছে। বলছি লেখো, খাতা পেনও নিয়ে যায়নি, উনি নিজে একটা কাগজ দিলেন, প্রথম লিখলেন চঞ্চপুর, 10 ঠুকি, হ্যাঁ, মানে আমি যে এগুলো কি বল, মানে তাল, এগুলো তো শুনিনি কখনো। আচ্ছা আমাকে খোলটা দিল দেওয়াল থেকে পেরে, বলছে বাজাও, আমি তো সব বাজিয়ে দিলাম। দারুণ বাজিয়েছো দারুণ, কিন্তু বাবু তুমি যে বাজিয়েছো, বিরিয়ানি খিচুড়ি ভাত সব এক হয়ে গেছে তো। মানে আমি বলছি আমি যখন বাজাই লোক আমাকে সেফটি পিন দিয়ে টাকা লাগিয়ে দেয়, মরা পোড়াতে গেছি কোনো গ্রাম থেকে কেউ পোড়াতে এসে তার সাথে কম্পিটিশান হয়ে গেছে, আমাকে লোক মালা পরিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে, ইনি বলছেন খিচুড়ি বিরিয়ানি সব। হ্যাঁ বাবু এরকম না তো, খোলটা তো অন্যভাবে বাজাতে হয় বলে খোলটা খোলে নিয়ে বাজালে। মানুষ তো প্রেমে পড়ে না, আমি ওনার বাজনার প্রেমে পড়লাম। আহা কি পরিষ্কার তার আঙুল, তার বল, আমি তো তাহলে বাজাতেই জানি না,
আমি বাজাতেই জানি না। আমি এতদিন লোক আমাকে এত প্রশংসা করেছে, তো বেকার। স্যার তাহলে আমাকে লিখে দিচ্ছেন, আমি একটু শিখতেও চাই। বলে আসো, আমি জুট মিলে কাজ করি, আমার বিভিন্ন শিফটে, তুমি কালকে সকালেই চলে আসো। আর এই কালো জামা প্যান্ট পরবে না, ইয়াং ছেলে কালো টালো পরে এসছো, হ্যাঁ বাচ্চা ছেলে, এটা অন্য পোশাক পরে পরের দিনে খাতা নিয়ে গেলাম। আজ আমি এই ক্যামেরার সামনে বলতে পারি আমি কোনোদিন ওনার বাড়ি থেকে না খেয়ে আসিনি। উনি তার বিনিময়ে শুধু প্রেম দিয়েছেন, নিজের সন্তানের মতো স্নেহ দিয়েছেন, শিখিয়েছেন। আজকে আমি যা জানি ওনার জন্যই জানি। আমার থেকে বিনিময়ে কোনো দিন একটা পয়সাও নেয়নি। আজকে আমি স্কলার, এই সার্টিফিকেটটা আমার আছে। সবার থাকে না, শ্রীখোলের স্কলারশিপ সবার নেই। দাস পেরে দো ঠুকি, এই তালগুলো যে আমাদের আশেপাশেই ছিল, বাট আমরা যে একেবারেই জানতাম না, সেটা ওনার জন্য জেনেছি। এবং আমি আফটার স্কলারশিপ, আমি যখন আমার বাড়িতে প্রথম এতদিন সরকারি পুলিশ আসতো, দ্য ফার্স্ট টাইম আমার বাড়িতে সরকারি খামে ইউ আর দ্য সিলেক্টেড টু দ্য স্কলারশিপ বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই চিঠিটা এলো। বাবা মা কি বলেছিল সেদিন? সবাই আনন্দ দিদা? পেয়েছে। আনন্দ। সঞ্জয় দিল্লি থেকে চিঠি এসছে, বাট আমার বাবা এতটাই সাধারণ, স্কলারশিপ আমার বাবাও বোঝেন না। হুম। আমার বাবা বোঝেনই না, ছেলে বাজায় এইটুকুই জানেন। বাট এই যে এত কিছু হচ্ছে, আমি আজও কোথাও দিয়ে একটা মোমেন্টও নিয়ে গেলে বাবা ওইটাই দেখে আর আনন্দ পায়। এর বেশি আর কি পয়সা পেলাম বা কিছু, এইটা নিয়ে বাবার, তার ছেলে যে ভালো পথে আছে, মাথা উঁচু করে আছে, এটাই তার পাওনা। স্কলারশিপ আমার বন্ধুরাও জানতো না। আমি যে কারোর সঙ্গে শেয়ার করবো যে ভাই আমি স্কলারশিপ পেয়েছি দেখ, কারণ ওরা কোথাও হ্যান্ড গ্লাভসের কারখানায় কাজ করে, কোথাও টিন কারখানায় কাজ করে, কোথাও আমাদের ওখানে চায়না টাউন মানে চিনেপাড়া কেমিক্যাল কারখানায় কাজ করে, কেউ সাফাইয়ের কাজের সঙ্গে যুক্ত, কেউ হাউসকিপারের কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো কী হবে স্কলারশিপ কী, মানে বিষয়টা এরকম। তা আমার কোথায় গিয়ে যেন একটা জেদ চাপলো ওই গ্রুপে বাজাতে যে আমি একা না, আরও 5 জন স্কলারশিপ পাক, আমি তাদের শেখাই। ও মা, শেখাতে শেখাতে আমার দল তৈরি হয়ে গেল। আর এই ছিল তোমার দল, সেই তোমার প্রথম জেনারেশনের প্রথম দল, যারা এখন যে ছেলেগুলো বড় হয়ে গেছে, এখন যারা তোমার একেবারে তাই, next যারা generation। যারা এবারেও ইন্ডিয়া গট ট্যালেন্টে গিয়ে ফাটিয়ে আসলো একদম। তারা প্রথম জেনারেশনে গেছিল, প্রথম তখন ওরা একদম। একদম young আমি ছিল। 2006-07 দিয়ে এই দল শুরু করেছি। গিটার বাজাচ্ছে, সেটা ও তো একদম তোমার প্রথম সেই না না, গিটার বাজাচ্ছে ও প্রথম না। কে তোমার একদম ফার্স্ট? তোমার আমার ফার্স্টে ছিল রাহুল, তাপস, ভিকি, অমিত, পাপ্পু, অজয়, সুরভ, বিশ্ব। এরা কিন্তু না শুধু ভালোবেসে বাজাতে পারতো, স্কেল, মেট্রোনম এইগুলো ছিল না ওদের কিচ্ছু। মধ্যে। আমি নিজে বলছি তুমিও না, সেই সময় তো ওরকম টাইপের না আমি তো জাস্ট কি শিক্ষা ছিল না করেছি, যে তুমি- আমি কি করেছি, খোলে যতটা শিখেছি সেটাই শেখাচ্ছি। ও মা দেখি খোলেতেই সাত সমুন্দর হচ্ছে, খোলে তো এটা হয় না, হ্যাঁ। কিন্তু ওটা রিদম ইনস্ট্রুমেন্ট, ওটা বাজছে, হুম, এবার বাজিয়ে মজা পাচ্ছে, ভিড়টা তো হয়ে গেছে। কারণ লোকে বলছে, এই আমি গানটা শুনেছি রেডিওতে, হ্যাঁ, টিভিতে দেখেছি, এখন হ্যাঁ, এটা খোলে হ্যাঁ, শুনছি। বা খোলে এটা শুনছি। তো- এবার ঘটনা ভাবো হয়ে সেই যাচ্ছে। সময় যদি ভিডিও থাকতো, ওই সময় কিন্তু ভাইরালও হয়ে যেতে পারতো। টুকটাক লাগিয়ে দিয়ে ভিডিও, দেখো শ্রী খোলে সাত সমুন্দর। কিন্তু বিশ্বাস করো, এই ভিড়টাই যখন বাড়তে শুরু করলো না, আমার তো এম ছিল না আমার সঙ্গে আরও 5 জন স্কলারশিপ পাক, তো সবাইকে ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না। কিছুই, আমি তো রোজগার করি না, আমি তো ফ্রি অফ কস্ট ওই অফিসটায় যাই, আমার ভালো লাগে আমি যাই, তাদের সব কাজ করি, তাদের টিউবলাইট সারানো থেকে শুরু করে হ্যান্ডিম্যান টাইপের, যে হ্যাঁ, যেখানে যেখানে বাপু এটা দেখে দে, হ্যাঁ, এই ছোটু এটা দেখে দে, ওরকম টাইপের আর কি। একদম, যে যা আমার কাছে দুটো ওটা জিনিস নিয়ে স্যার, তো হ্যাঁ, স্যার বলেছেন মানে আমি একদম আমি খুশি, মানে স্যার একটা আমাকে গুরু ডেকেছেন। শিষ্য পরম্পরা হ্যাঁ, চলছে হ্যাঁ, ওখানে, হ্যাঁ, একটা হ্যাঁ। অন্য রকমের। আমি ওদেরকে এই ফেলে দেওয়ার জিনিসগুলো আমার আশেপাশে যেখানে ছিল, যেই ছোটোবেলাকার সেই বাজনা আজকে ক্রিয়েটিভিটি হতে শুরু করলো। এবার তো বাজাতে দিলাম, সবাই টেবিল বেঞ্চি বাজাতে পারে, বাট তার দিয়ে যে একটা 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 নতুন সুস্থভাবে একটা সুর, একটা লয় বাজবে, সেটার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। একটা লো, একটা হাই, একটা মিড, এই করে করে আমি ইনস্ট্রুমেন্ট খুঁজেছি প্রতিদিন, আমি এখনও খুঁজি।
আমি যে তোমার এখানে আসলাম, আমি রাস্তায় কোথাও কিছু শুনলাম বা পড়ে আছে, আমার কাজে লেগে যাবে। তুলে নিয়ে এসছো নাকি? না, আমি না, ভরসা নেই সঞ্জয় দারও, কিন্তু রাস্তা না, থেকে তুলে দেখো, নিয়ে আসতেই পারে। আরে বম্বে ইন্ডিয়া গট ট্যালেন্টে আছি 2010-এ, আমার একটা থার্মোকল ফেটে চৌচির। হ্যাঁ। ফাইনালের আগে কিভাবে বাজাবো, হ্যাঁ। আন্ধেরি থেকে লোখানবালা যেতাম, মধ্যেখানে একটা ডাস্টবিন পড়তো, হুম। কোনো কারণে ওই ডাস্টবিন আমি একটা থার্মোকল পড়ে থাকতে দেখেছি সকালবেলা রিহার্সালে যাওয়ার সময়। হুম। আমি সারাটা দিন আমার মন পড়ে আছে, ওটা কেউ তুলে নেবে না তো। আমি যখন লোখানবালা থেকে রিহার্সাল করে আসছি, গাড়ি দাঁড় করিয়ে, তখন ইনোভা গাড়ি দাঁড় করিয়ে ডাস্টবিন দিয়ে থার্মোকলটাকে তুলে জল দিয়ে ধুয়ে गाड़ी वाले बोले, अरे दादा आपको टीवी में दिखाता है, आप ये सब क्या करता है? अरे यहीं से तो किया है, यही कचरा कलेक्ट कर करके किया, तब टीवी में दिखाता है। अब मेरा टूट गया, कहाँ से लाओ, ये तो दुकान में नहीं मिलता है। থার্মোকল একটা পেটি, একটা কিছু এসেছে ওর মধ্যে, সেটা ফেলে দিয়েছি। আমি দোকানে গিয়ে বলবো আমার এরকম একটা কারেক্ট থার্মোকল দরকার, কেউ দিতেই হাসবে। থার্মোকল সাধারণত থার্মোকল ডেকোরেশনের টুকটাক কাজে লাগে, বাট প্যাকিংয়ের থার্মোকলগুলো খুব হার্ড হয়, ওখান থেকে কারেক্ট আওয়াজটা খুব একটা, হ্যাঁ সুন্দর হ্যাঁ। করে, হ্যাঁ। তো আমি ওটা কুড়িয়ে কাড়িয়ে ওটা দিয়েই ফাইনাল বাজালাম। আচ্ছা, ওই যে যারা রাহুল, বিকি, যাদের কথা বলছিলে প্রথম জেনারেশনের তোমার ছিল, ওরা কি করছে এখন? সবাই মোটামুটি ওই যে বললাম, আমি চেষ্টা করেছি, তাতে কিছুটা সফল হয়েছি, তারা বিপদগামী হয়নি, হুম। বাট তাদের জীবনে অল্প সময় প্রেম এসছে, কেউ কেউ আজকে ছেলে মেয়ের বাপ। হুম। তো ক্রাইসিস হলে কাজ করতে হবে, কেউ হাউসকিপিং, কেউ সুইপারে কাজ করছে, বিকজ এডুকেশনটা প্রপার হয়নি। আমি একা চেষ্টা করেও সেইভাবে কিছু করতে পারিনি। ইন্ডিয়া গট ট্যালেন্ট আমার শুধু নামটাই হয়েছিল, আর কিছু? আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি। বাট হ্যাঁ, মিউজিক তার পরে পরে মিউজিক করলে দুটো পয়সা পাওয়া যায়, সেটা আফটার ইন্ডিয়া গট ট্যালেন্ট ধীরে হয়েছে। ধীরে 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 আস্তে আস্তে শো হ্যাঁ, হয়েছে, আস্তে আস্তে শো বেড়েছে। তারপর আফটার লকডাউন তো পুরোটাই শেষ। কিন্তু তার আগেও, দাঁড়া, লকডাউনের আগেও আমরা একটুখানি ট্যাংরা ব্লুজটা নিয়ে কথা বলি, কারণ পরম যখন ওই সিনেমাটার কথা চিন্তা করে, এবং ও তো আরেকজন যে খুব কলকাতাকে খুব ভালোবাসে, না না, পিওর বাঙালি মানুষ, একটা কিন্তু বাঙালি, ওর একটা ভেতরে আমি খুব ভালো বাঙালি। ওর সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে যত, ও তো হাফ প্যান্ট পরে না, বারমুন্ডা পরে আমার বাড়িতে এসছে। হ্যাঁ। ও জানে আমার বাড়িতে বা আমার পরিবেশে যে যখন মানুষরা থাকে, তারা খুব নিজের মতো কাউকে চায়, হুম। আর ও আমাদের নিজেদের, আমাদেরও নিজেদেরও, সবারই। ও আমাদের বড় নিজেদের। ওর সাথে আমার কলা মন্দিরে দেখা, কলকাতা দুর্গাপুজোর ফোরামের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, হুম। সিএসসির একটা ট্রু স্পিড বলে একটা, কলকাতা দুর্গাপুজোকে নিয়ে ওরা কোন সালে এটা? 15 পরে, হুম। 15-16 পরে হুম। ও সেখানে পারফর্ম করতে গেছিলো বা অ্যাজ এ গেস্ট। সাডেনলি আমাকে, এবার একজন অ্যাক্টরের তো একটা আকর্ষণ আমাদের জীবনে থাকবেই। অবশ্যই। আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে পাশ দিয়ে উইংস দিয়ে দেখছি, হুম। সাডেনলি গ্রিন রুমেও দেখা হলো। হুম। আমরা আপনার সঙ্গে একটা ছবি তুলবো, তো বলছে হ্যাঁ, আমি আপনাকে ভোট করেছি, আপনি আমাদের গর্বের, আপনাকে নিয়ে আমরা রীতিমতো এখানে দারুণ আনন্দ ছিলাম। আপনি যে বাংলা ছড়াগুলো ওখানে বলছিলেন, আমরা তো সবাই ভোট করেছি, আমি আপনার ফ্যান, আসুন আমি আপনার সঙ্গে ছবি তুলি। খুব হাম্বল। হুম। ছবি তোলার মানুষ পর খুব মিশে যেতে পারে লোকজনের সাথে। একদম তাই, ছবি তোলার পর ও সাডেনলি নাম্বার এক্সচেঞ্জ করলেন, এবং কি চমক দিয়ে আমাদেরকে ফোন করে আমাদের বাড়িতেও এলেন। হুম। সব বাচ্চার সঙ্গে দেখা হলো, আমরা দারুণ খুশি, পাড়ার লোকরা সব এই পরমব্রত এসছে, পরমব্রত এসছে। ওই আমার ওই ওই এক চিলতি সরু গলির মধ্যে কি ভিড়। যাকে প্রথম প্রস্তাবটা ওই দেয়, নালে তো এটা শুধু মিউজিক, একটা টিন ডিবে বাজছে, একটা ছড়া হচ্ছে, শুধুমাত্র মিউজিক। বাট এই ভেতরকার যে লড়াই, একটা মানুষের স্যাক্রিফাইস, তার এম, সে কি করে বাঁচতে চায় এবং সঙ্গের লোকগুলোকে কিভাবে কোন ওয়েতে নিয়ে যেতে চায়। এই বললাম না, ওদের তো দূরদৃষ্টিতা, বা ওদের বাড়ির লোকের, আমার মনে হয় না এই বাচ্চাদের সাথে সাথে বাচ্চার বাবা মাকে নিয়ে আমার একটু বাজনার দল করা দরকার ছিল। তাহলে হয়তো আমি ওদেরকে আরেকটু বোঝাতে পারতাম যে মানুষ হয়ে সঠিক পথে থাকাটা কতটা দরকার একটা বাচ্চার জন্য। হুম। যাকগে, আমাকে ওরা সবাই ভালোবাসে, আমাকে স্যার বলে ডাকে, বিপদ আপদ, ভালো মন্দ, অনুষ্ঠান আচারে সবসময় সঞ্জয়কে ওরা ডাকে, স্যার আসবেন। আমি গেলে ওরা আনন্দ পায়। আর আমার তো নিজের আত্মীয় বলতে হাতে গোনা 2-1 এরাই আমার আত্মীয়, আমার নিজের। তো পরমব্রত চট্টোপাধ্যায় এই মিউজিক্যাল গ্রুপটা এই সঞ্জয় মণ্ডলের
জার্নিটাকে একটা ক্যামেরাবন্দি করলো। আমার মতো আরও অনেক মানুষের গল্প যারা ট্যাংরাতে প্রতিদিন লড়ছে এবং দে আর লাইক এ হিরো। হুম সস্তার খাক আর দামি খাক হিরো, ইমেজটা কিন্তু হিরোর। কোনো এমন কোনো কাজ আমাদের ওখানে জানো তো, আমাদের ওখানে এই যে চারিদিকে মেয়েদেরকে নিয়ে এত এইসব হয় তো, আমাদের অঞ্চলে কোনো মেয়েকে কিন্তু কারো সাহস নেই গলত তারিখে সে দেখবে বা কিছু বলবে। সে যত রাতেই আসুক, হুম ঝাড় রাখা আছে, পেটাই একদম রাখা, কোনো থানা পুলিশ কাউকে লাগে না। আমাদের ওখানে এই ব্যাপারটা আছে, মানে বললাম না হিরো, সবাই হিরো। কেউ আচ্ছা তুমি বলছো তো আমরা খারাপ, তো খারাপ গুন্ডা বদমাশ আমরা রাত জাগছি। আরে আমার ওখানে একজনের সাডেনলি মুখ দিয়ে সব ফেনা টেনা বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক টাইপের। সেরিব্রাল অ্যাটাক তো আমরা বুঝি না, আরে মরে যাবে মরে যাবে। এখনই আমাদের হচ্ছে এনআরএস হচ্ছে মাই বাপ, হুম আমরা তো আর অন্য কোথাও যাই না। এনআরএস নেতাতন সরকার মেডিকেল কলেজ আমাদের ঘরের সামনে, আমাদের মাই বাপ। অটোওয়ালা তো নিয়ে ঘুমাচ্ছে, চাবি নিয়ে নিজেরা অটো চালিয়ে পেশেন্টকে নিয়ে গিয়ে বাঁচিয়ে নিয়ে এসছি। আঙুল তুলে তুমি বলছো এটা রাত্রির জাগে একদম বদমাস ছেলে, খারাপ ছেলে, ঠিক আছে, বাট তুমিও তো বেরোতে পারতে ভাই। অটোটা নাই হোক কিছু একটা ব্যবস্থা করে নিয়ে তো যেতে পারতে, তুমি নিয়ে গেলে না। নিয়ে আরে আমরা তো হিরোই, রিয়েল হিরো আমরা। তুমি আমাকে আঙুল তুলে 4টে এলিগেশন দাও, বিকজ আমার অ্যাক্টিভিটিটাই তাই, আমার বলার ধরন, আমার কাপড় পরা, আমার হেয়ার স্টাইল, আমার হাঁটা চলা রাফ অ্যান্ড টাফ। তাই আমি হয়তো তোমার মতো শোকস ভদ্রলোক নই, বাট আমি সমাজের অন্য শ্রেণীর সঙ্গে লড়তে পারি, বাট ক্ষতিকারক নই। হুম আমি কিন্তু এই মানুষটার হেল্প করলাম, আজকে প্রাণে বেঁচে গেল মানুষটা। এরকম কত প্রত্যেক দিন কত গল্প প্রত্যেক- লেখা হচ্ছে। হ্যাঁ সেটাই। একদম। ওই যে বললাম না, আমাদের ওখানে কোনো মেয়েকে রাত্রি 2টোর সময় যদি কাজ করে বাড়ি ফেরে, কারো জিগার হবে না ওকে একটা কুনজরে কিছু বলা, তো দূরের কথা। হুম সবাই জানে যে ওই পাড়া দিয়ে মেয়ে আসছে, এই পাড়া দিয়ে, মানে আমাদেরই মেয়ে। ওখানে ওইসব হয় না। ট্যাংরা হয়তো কালচারালি গ্রোথ করেনি, এডুকেশনাল গ্রোথ করেনি, কারণ ইকোনমিক্যাল গ্রোথ বলতে তুমি যেটা বোঝাও, আমরা প্রতিদিনই নোংরা পরিষ্কার করি, 300-400 টাকা রোজগার করে নিই। 300-400 টাকা মানে মাসে 9,000 টাকা। আর একটা ফ্যামিলিতে হয়তো একজন কাজ করে পুরুষ মানুষ, বাকি 3-4 জন বসে ঘরে ঘরে হাউস ওয়াইফ, মা বাবা, তো একজনের উপর প্রেশার থাকে। বাট এই এই সোসাইটিতে 4জনই হয়তো কাজ করে, বাবা মা ছেলে, সবাই কিছু কিছু রোজগারই টাকা পয়সা আছে, কমাচ্ছে। রোজগার আছে। কিন্তু রোজগারের সাথে সাথে মানে ডোন্ট মাইন্ড পয়সাটা কোথায় ইনভেস্ট করবো বা কীভাবে জীবনযাপন করলে শুধু পয়সা না, পয়সাটা অন্য কাজেও লাগতে পারে, সেইটা ওদের নেই বলে ওরা না, মানে ইকোনমিক্যাল পোর্ট নাই হোক, কালচারাল অ্যান্ড এডুকেশনাল অনেকটাই পিছিয়ে। এর ফলে কী হয়, ওদের ওই দেখার, অত দূর পর্যন্ত দেখার ওদের তৈরিও হয় না এবং পাল্টায়ও হয় না। কিন্তু আমরা যে মিউজিকটা করি, যাদেরকে নিয়ে করি, আজকে কিন্তু সবার মধ্যে চেঞ্জ এসছে। নতুন সবাই জেনারেশনগুলোকে তো আমি দেখছি, আমি পুরনো জেনারেশনের ছেলেগুলোকে দেখিনি কিন্তু। আরেকটা মজার কথা বলি, এই যে আজকে গিটার বাজাচ্ছে, হ্যাঁ, ওকে ওর 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 কোনো জেনারেশন গিটার বাজিছে? গিটার কি জিনিস সেটাও কি জানতো যে? আর ইজ দ্য ফার্স্ট জেনারেশন লার্নার। হুম অ্যাকাউন্টসে অনার্স নিয়ে পাস করলো কৌশিক। হুম আজকে মেট্রোনাম স্টাফ নোটেশনে গিটার শিখে গিটার বাজাচ্ছে। রীতিমতো আমাকে বলছে হচ্ছে না, এটা 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 মিলছে না, তুমি ওইটা অন্যভাবে করো, এটা যাচ্ছে না। ও আমাকে শেখাচ্ছে, আমি মনে মনে খুব আনন্দ পাই। হাই সাবাস, এই যেটা ছেলেটা বড় চেয়ে- হয়ে না, গেছে, যেটা তো শিখে চেয়েছিলাম, গেছে, যেটা যেটা চেয়েছিলাম, অনার্স অনেকগুলো হবে নাকি এখান যেটা থেকে? চেয়েছিলাম। এবার এই একটা কৌশিক অনেক কৌশিক তৈরি করতে পারবে। হুম, কারণ আমার মূল মন্ত্র এদেরকে, বাবা আমাদের মাথায় কেউ নেই, তুই যদি শিখিস তুই আরেকজনকে শেখাস, এইটাই আমি এদেরকে বলেছি। আমি তো যখন ওরা আমার কাছে আফটার 2010 ইন্ডিয়া গট ট্যালেন্টের পর যখন শিখতে আসলো, আমাকে বলছে শেখাবো, আমি মনে মনে ভাবলাম আমি ওকে কি টিন ডিবে শেখাবো? টিন ডিবে শিখিয়ে যখন 40, 45, 46 হবে, ও কি টিন ডিবে বাজাবে? না, আমি তো কেরিয়ারটাই নষ্ট করে দিচ্ছি। একটা আশা নিয়ে এসছে, তো আমার অঞ্চলে মাস্টার নেই, হুম, বাঁশি বাদকও নেই, গিটার, মানে বাদ দাও এইগুলো। এই যে ইন্ডিয়া গট ট্যালেন্টের পর যে ইমেজটা আমার তৈরি হয়েছিল, যে পরিচিতি তৈরি হয়েছিল, আমি মানুষকে কন্ট্যাক্ট করতে লাগলাম হুম, যে আমাদের এখানে একটা মাস্টারমশাই পাঠাবে, গো আমাদের একটা ছোট্ট ঘর বানিয়েছি, একটু শেখাবে। ও পরমব্রত তো আমাদের ওই স্কুলটারও ওপেন করেছে। হুম, পরমব্রত চট্টোপাধ্যায় আমাদের ওই ধাপা হাটগাছা অঞ্চলে আমাদের একটা ছোট্ট ঘর, স্কুল বাড়ি প্রথম ওর হাতেই ওপেন হয়েছে। হুম। ও নিজে গিয়ে ওপেন করেছে, মানে এতটাই আমাদের সঙ্গে। আমাকে বলেও খুব তোমাদের কথা।
হ্যাঁ হ্যাঁ না, ও আমাদের একেবারে বলছি না, পরমব্রত চট্টোপাধ্যায় অনেক দূরে থাক, 10 মাস দেখা হবে না, বাট যেদিনকার দেখা হবে সেদিনকার ওই ওই আবেগ দিয়েই দেখা হবে। বুকে জড়িয়ে নেওয়ার একদম মানুষ তো। একদম। তোমাদের সাথে আমার দেখা হয় ওই একটা আমাদের শুভেন চ্যাটার্জির Drum কনসার্টে, festival। ড্রাম ফেস্টিভ্যালে, যেইটা আমরা সাপোর্ট করি, এবং শুভেন চ্যাটার্জির ছেলে, হ্যাঁ, শুভেন কাকুর ছেলে আমার তো মানে ভাই, একদম মানে নিজের ও খুব ভাইয়ের ভালো মতো, সম্বিত, সম্বিত। তো সেও একজন, সে পাগলা মিউজিশিয়ান, নিজে মিউজিশিয়ান, আর ভীষণ ভালো মিউজিশিয়ান। আর আমার স্কুলে পড়তো, তো বাকি স্কুলে সবাই যখন বোর্ডের পরীক্ষা নিয়ে প্রচণ্ড চিন্তিত, তখন সম্বিত চ্যাটার্জি কোথায় না, ও এখন মিউজিক রুমে প্র্যাকটিস করছে। ঠিক আছে, সব সময় প্র্যাকটিসটা ছিল, স্কুলে পাস হোক বা ফেল, ড্রামসে মিউজিকে কোনো দিন ফেল হবে না। এবং সে আমার জীবনের যদি 3-4 জন এরকম থাকে যাদেরকে দেখে আমি বড় হয়েছি, এবং যে আমার সঙ্গে ছিল সবসময়। ইনফ্যাক্ট এই স্টুডিওটা তৈরি করার পিছনে সম্বিতের যে কত বড় হাত আছে, তখন আমরা স্কুলে পড়ি, বলে মেঘদূত জানিস আমাদের এত লোকাল মিউজিশিয়ানরা রয়েছে, অল্টারনেটিভ মিউজিশিয়ানরা রয়েছে, যারা সিনেমার গান করে না, একদম তারা ব্যান্ডের গান করে, তারা ফোক করে, কিন্তু তাদের জন্য এরকম একটা কোনো জায়গা কি ভাবা যায় না? সেইখান থেকে কিন্তু ব্লুপার হাউসের সূত্রপাত 2011 সালে। তো সেখানেও কিন্তু সম্বিতের হাত আছে। এবং সম্বিতকে এটা আমার কথা দেওয়া ছিল, তোমাকে যেরকম বললাম আমার যেটা তোমার সেটা, আমি সম্বিতকেও এই জিনিসটাই বলেছিলাম যখন আমরা স্কুলে ছিলাম, যে আমার যেটা তোর সেটা, তুই কী করতে চাস বল। ও আমার টিফিন চুরি করতো স্কুলে, ঠিক আছে, বাহ। লিটারালি। ও হচ্ছে আমার এই ছেলেটা, যে ও হচ্ছে ক্যাপ্টেন ছিল, তো বদ ছিল প্রচণ্ড। তো আমার ক্লাসে ঢুকে টিচারকে বলতো যে মেঘদূতের সাথে ইম্পর্টেন্ট কথা আছে, আসতো, এসে টুক করে আমার টিফিন বক্সটা নিয়ে পালিয়ে যেত, নিয়ে এসে আমার টিফিনটা খেয়ে নিত। আমার বাড়িতে খুব ভালো খাবার পাঠাতো। সেইখান থেকে আমার সম্বিত চট্টোপাধ্যায়ের সাথে আমার দীর্ঘদিনের ভাব। এবং মানে সত্যি ও যখন ফেস্টিভ্যালটা শুরু করে, আমি বলছিলাম যে উই উইল ডু হোয়াট এভার টু সেলিব্রেট। ওই ফেস্টিভ্যালে দেখে আমি অ্যাকচুয়ালি তোমাদের কথা ওই ট্যাংরা ব্লুজে তো দেখেছি, কিন্তু তারপরে তোমাদের লাইভ কখনো দেখিনি। সেইখানে যখন তোমরা শুরু করলে, বাচ্চারা যখন শুরু করলো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তখন তো পুরো গরম, তখন দেখি সবাই উঠে দাঁড়িয়ে গেছে। আমি একটা ছোট্ট ভিডিও করে বোধহয় ওটা ইনস্টাগ্রামে দিয়েছিলাম। Yes. আর সেই ভিডিওটা তো বোধহয় কোথায় কোথায় গেল, আর কত লোকে দেখলো, কটা নিউজ পেপার আমাকে লিখলো যে ও ক্যান উই শেয়ার দিস রিপোস্ট, ক্রেডিটস দিয়ে দিও সঞ্জয় মণ্ডল অ্যান্ড বেশ কয়েক মিলিয়ন ভিউয়ার হয়েছে ওটা। অবশ্যই হয়েছিল, ওটা একটা র্যান্ডম ভিডিও, কারণ এনার্জিটা মানে অভাবনীয় ছিল। আর তোমার হিরো তো আছে এখানে, হিরোকে ডাকো একটুখানি, আসবে একটুখানি। সবাই এসছে, সবার সাথে দেখা। ছড়া বলার পেছনে একটা গল্প আছে জানো তো, এই কোনো একটা বিশেষ মিডিয়ামের দাপটে নেই, ছোট ছোট ছড়াগুলো আজকে উধাও। তুমি দেখবে এখন আর কেউ হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, কেউ আর বাড়িতেও করছে না। পড়ার বাচ্চার সাথে সাথে বাচ্চার বাপ মাও পড়ছে এখন। মানে এমন হোমওয়ার্কের চাপ, মানে এটা আরেকটা পার্ট, সেখানে এই ছড়াগুলো প্রায় উধাও। আমি এই ছড়াগুলোর মাধ্যমেই আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর হোক আর সুকুমার রায়কে আমাদের জীবনে আমি ওইভাবে বাঁচিয়ে রেখেছি। হয়তো অনেক বড় করে ওনার সম্বন্ধে জানতে পারছি না, ওনার উপন্যাস, ওনার সাহিত্য নিয়ে হয়তো চর্চা করতে পারছি না, বাট এই মানুষগুলো যে ওই এজের কথা মাথায় রেখে এই ছোট্ট ছোট্ট মিষ্টি শব্দগুলোকে ছন্দে মিলিয়ে লিখে গেছেন, কাদের জন্য? একটা এজের জন্য। সেটাই আমি করি। এবং আমি অনেক বাঙালিকে দিল্লিতে দেখেছি কাঁদতে এই ছড়ার জন্যই, যে আমার ছোটোবেলাটা তুমি মনে করে দিলে। আমি ওর জন্য বাংলা ছড়াটাকে আর ছাড়ি না। আজকে তোমার স্টুডিওতেও বাংলা ছড়া করবো, হবে একদম হবে। তোমার ইনফ্যাক্ট আমি একটা জিনিস আমার খানিকটা মনে পড়ে গেল, খানিকটা মনে করিয়ে দিল সঞ্জয়দা, যে ট্যাংরা ব্লুজের মিউজিকটা নবী, আমাদের নবারুণ যখন তৈরি করেছে, তখন সেটাও নাকি এই স্টুডিওতেই রেকর্ডিং হয়েছে। একদম একদম। তারও আগে তোমার বোধহয় আমেরিকান কনসুলেটের জন্য একটা শো, একদম সেইটাও প্রোগ্রাম ছিল, তাদের প্রোগ্রামটাও এইখানেই হয়েছে। তো এই স্টুডিওটার অজান্তেই কিছু একটা ভাবে কিন্তু সঞ্জয়দার জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের কানেকশন। আরেকটি কাজ হয়েছিল, আমাদের শাহানে বাজপাই, যে আমাদের খুব মনের মানুষ, একদম একটা সুন্দর গান, আমার হাত বান্ধবী পা বান্ধবী মন বান্ধবী কেমনে, এই গানটা আমাদের বাচ্চারা ছিল, তাদেরকে নিয়ে স্টুডিওতেই হয়েছে কাজটা। তারা গেয়েছে, ভোকাল দিয়েছে, কোরাস করেছে এবং অ্যাক্টিংও করেছে। তাহলে আমরা আজকে আরেকটা আমরা নিজেদের মধ্যে মানে কিছু জিনিস তো হয় সোশ্যাল কন্ট্রাক্ট, যে আমরা একটা পাবলিকের কাছে কিছু বলবো। আমি আজকে তোমাকে একটা কথা দিচ্ছি, যে তোমার এই যে ফর্ম তোমরা যেটা তৈরি করেছো, ছড়া দিয়ে লোকের গল্প বলানো, লোকের চাইল্ডহুড নস্টালজিয়াটাকে ফিরে আনানো, এবং এত সুন্দর একটা মিউজিক দিয়ে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে সঞ্জয় মণ্ডল ট্রুপ, KCWSC বাচ্চারা যারা গান বাজনা করে তারা কিন্তু যে কোনো প্রফেশনাল মিউজিশিয়ানের থেকে কোনো কম।
একদম কোনোভাবেই কিন্তু তারা কম নয়, এবং অনেক সময় তারা এমনভাবে মিউজিকটাকে দেখে যেইটার জন্য কিন্তু শক ভ্যালুটা, যারে এই আমি তো এত বড় বড় মিউজিশিয়ান দেখলাম, তারা তো কোনোদিন আমাকে এরকমভাবে ছড়া শোনায়নি। এই ছড়াটাকে আমি একটা জিনিস প্ল্যান করছি। আমি ব্রডওয়ে থিয়েটার, যেইটা আমরা নিউ ইয়র্কে দেখি, যেইটা মানে আমরা মিউজিক্যাল থিয়েটার যেটাকে বলি, আচ্ছা সেই জিনিসটাকে আমি বেঙ্গলে নিয়ে আসছি বড়োভাবে। এবং সেইটাতে আমি চাইবো আমরা যেই গল্পগুলোই করি না কেন, আমার খুব ইচ্ছে ছিল যে আমরা সুকুমার রায় মানে ইনফ্যাক্ট আমার হাতে আবোল তাবোলের ট্যাটু আছে, আমি আমি খুব পছন্দ করি হজবরল, আবোল তাবোল, কি এইগুলো সব লিখে গেছে কি ভেবে লিখে তো। গেছে, কোন সময় কত আমি দূরদর্শী একটা ছিল। ছড়া করেছিলাম, শ্রদ্ধেয় কালিকাদা আজকে নেই, হ্যাঁ, আমি কালিকা কালিকাদা প্রসাদ হ্যাঁ দে। জি বাংলা সারেগামাপাতে আমি অ্যাজ এ গেস্ট পারফর্মার। কালিকাদা আমাকে বললো, সঞ্জয় তোকে আর কি বলবো, তুই যা ফাটাস, তুই তীর্থঙ্কর বলে একটি ছেলে অ্যাজ এ পার্টিসিপেট ছিল, তো ওকে নিয়ে আমরা কতই রঙ্গ দেখবো দুনিয়াকে, হচ্ছে তুই ওর মধ্যে তোর কি দিতে পারবি। হুম, এই আলোচনার মধ্যে একটা কথা উঠে এসেছিল যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেয়াদে এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার, 100 টাকা দণ্ডতা, সেটা সন্ধ্যা 6টার আগে, হাসতে গেলে টিকিট লাগে, হাসলে পরে বিন টিকিটের দম দামাদম লাগাই পিঠে, কোটাল এসে নস্যি ঝেড়ে, 21 দফা হাঁচি পেনে কিছু একটা ছিল, প্রতিবাদের কথা কি সরল, কি সহজভাবে বলে কারণ ওটা গেছে। তো ব্রিটিশ রাজকে নিয়েছিল না? একদম। ওটা ওই সময় মানুষকে আমরা এটা কথা- সারেগামা পায়ের মঞ্চে করেছিলাম। ওই ভিডিওটাকে আমরা বার করে এই এপিসোডের সাথে লাগাবো, একদম এইটাকে একদম লোকে কালিকাদা দেখুক। কালিকাদার স্মৃতি আছে ওতে, হ্যাঁ। এবং কালিকাদা দারুণ খুশি হয়েছিল, সঞ্জয় দারুণ হয়েছে এটা। আর দোহারের যে কাজ এবং উনার যে কন্ট্রিবিউশন টু বেঙ্গলি মিউজিক, খুব লস হয়ে গেল কালিকাদা না থাকাটা, বাংলা ফোক মিউজিক্যাল যে চর্চা, তার জন্য একটা বড় লস, বিকজ কালিকাদা কিন্তু ওই মানে শেখরের সঙ্গে যুক্ত মানুষগুলোকে উপরে তুলে আনছিল ধীরে 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 একটি শোয়ের মাধ্যমে। জি বাংলাটাও একটা অনেক বড় প্ল্যাটফর্ম, এই বাংলার সারেগামাপা যদি না থাকতো, আমরা কালিকাদাকে এইভাবে একটা একটা বিশ্লেষণ করে না, কালিকাদা শুধুমাত্র একজন গায়ক নন, বা দোহার একটা মিউজিক্যাল গ্রুপ না, এই দোহারে যারা বাজায় বা এটা পরিবার, ওদের মধ্যে এমন একটা গুণ আছে, এরা একটা গানকে মানে যেটা হয় না এডুকেশনাল, বিশ্লেষণ করতে পারে, চর্চা করতে পারে, শুধুমাত্র গিয়ে দিলাম আর দায়িত্ব শেষ হলো তা না। কালিকাদাকে আমি লস করি, আমার খুব হাম্বেল পার্সন। এমনও দিন গেছে আমি দেখেছি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করেছে, কিন্তু বিরক্ত হয়নি। হতেই পারে কাজের মধ্যে, বাট আমরা এই ব্রডওয়েটাকে আর মিউজিক্যাল থিয়েটারটাকে নিয়ে আসবো, এবং আমি চাইবো কেসিডাব্লিউএসির বাচ্চারা তোমাকে নিয়ে যেন আমাদের কলকাতা ক্রিয়েটিভ আমাদের রেজিস্টার্ড গ্রুপ 100%, তো তারা আমি চাইবো মিউজিকটা করুক। আমি একটা চিন্তাধারা করছি, খুব বেশি কিছু আমি এখন বলছি না, বাট আমার মনে হয় এই সূত্রে যেহেতু বাচ্চাদের কথা হলো, ওদের একটুখানি গান না শুনে তো আজকে আমরা এই এপিসোডটাকে শেষ করতে পারবো না। তো আমার মনে হয় তুমি একটু ডেকে নাও সবাইকে। হ্যাঁ, আর তারাও কি টি শার্টটা পরে এসছে নাকি? তাহলে সবাই, এটা আমাদের মেহনতের ফল। হ্যাঁ, আমরা ইন্ডিয়া গট ট্যালেন্টের পর আমাদের দল রেজিস্টার্ড করি, এবং সেই সোসাইটি রেজিস্ট্রেশনে কলকাতা নামটা কিন্তু দেওয়া যায় না। হ্যাঁ, আমি রেজিস্টার বাবুকে আমাদের রিকোয়েস্ট করি, মানে একদম ঘরে ঢুকে, তো বলে তোমার কাজের আমাকে ভিডিও দেখাও। তো সেই সময় ডিভিডির প্রচলন ছিল, আমি ডিভিডিতে নিয়ে গিয়ে আমাদের ভিডিও দিই, আমাকে ফর্মটা দিয়ে বলে পাশে কলকাতা লেখো, পাশে কলকাতা। তোমরা তো কলকাতা, ইয়েস, কলকাতায় তুমি কলকাতা, তো কলকাতা ছাড়া তো হবে না। আমার শহর, হ্যাঁ, আমার 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 অলি গলি, আমি তো অন্য কোথাও গেলে আমি অচানা অতিথির মতো, বাট যখন আবার ফেরত আসি না, তোমার মনে হয় কেন কাজটা করো প্রতিনিয়ত। এটা আমার পাড়া, আমার অঞ্চল, আমার কলকাতা, আমার শহর, আমি বাঙালি, আমার এই নিয়ে আমার এইটাও একটা লড়াই। আমাদের একটা গান আমরা লিখেছি, এই যে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছি না চারিদিকে বাংলা বলার জন্য। কদিন আগে আমি এই ইন্ডিয়া গট ট্যালেন্টে গেছি বলে বলতে আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই, তুমি যা মন খুলে যেটা আসে। আমি আমাদের টেলিকাস্টটা হলো শনিবার দিন, তো আমার একটু ঠাকুর ভক্ত, কারণ আমার মনে হয় আজকে ঈশ্বর ছিল বলেই আমি এই পথ পেয়েছি, নাহলে আমার থেকে বহু গুণী আর্টিস্ট আছে যারা এই সুযোগ পায় না বা এই পথ পায় না। আমাকে হয়তো ঈশ্বর একটা আলাদা দায়িত্ব দিয়েই পাঠিয়েছে, যে তুই যেমন তোর সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে তুই তোর মতো করে বাঁচ, নাহলে অন্য অনেক গুণী মানুষ আছে। এটা আমার বিশ্বাস, বিকজ আমি আজকে কৌশিকের মতো গিটার বাজাতে পারি না, বা সুমিতের মতো ফ্লুট বাজাতে পারি না,
বা দুষ্টুর মতো বাস গিটার বাজাতে পারি না, আমি পারিই না, আমাকে দাও আমি এদিক ওদিক হয়ে যাব। হুম। আমি মেট্রোনমে বাজাতেই পারি না, আমার মন যখন বলবে আমি তখনই তখন ঠিকঠাক বাজাতে। বাজাবো, নাহলে আমাকে কানে দাও আমি ভুল বাজাবো। হ্যাঁ, এখনো এইটা ওই গানটা এরা তো? বাজাচ্ছে। ওই বাঙালি লড়ে ইয়েস, তোমরা সিসিউ ফেস্টে একদম একদম ফাটিয়ে দিয়েছিল ওই একদম। বাঙালি লড়ে গানটা কাব্যে শুনে। বাঙালি, খেলায় বাঙালি, বাঙালি যুদ্ধ ক্ষেত্রে বোঝাপড়া হোক সমানে সমানে, বাঙালি জানে না হারতে। কেন বাঙালিদের মধ্যে এই ফ্রিডম ফাইটারগুলোকে ভুলে গেলে হবে? বাঙালি জানে না হারতে। এই বাংলা যা ভাবে আজ অন্যরা ভাবে পড়ে, নেতৃত্বে সদা শীর্ষে তবু বড়াই নাহি করে। এটা আমাদের লড়াই। এরা আমাদেরকে মূল্যায়ন করার ক্ষমতা খুব কম লোকের আছে, হয়তো নেই। হুম। যেদিনকে মূল্যায়ন করবে সেদিনকে সঠিক রেসপেক্ট করবে। এরা আর আমাদেরও ভুল, আমরা অন্যের কালচারকে এখন অ্যাডপ্ট করছি। মনে হচ্ছে ও দারুণ একটা আরে আমাদের মতো না কেউ গুছিয়ে পরিপাটি করে আগে তেতো, তারপরে অমুক তমুক, তারপরে মিষ্টিতে যাই। সুস্থভাবে ভাবা, সৃষ্টি করার ক্ষমতা সবার থাকে না, আমাদের ছিল। কি জানি কোথাও দিয়ে মনে হচ্ছে ওইগুলো আস্তে আস্তে অন্যের কালচারটা এত প্রভাব রেখেছে আমাদের জীবনে যে ওইটা আস্তে আস্তে কোথাও ম্লান হচ্ছে। ওর জন্য আমি বাংলা ছড়া কোনোদিন ছাড়িনি। ভবিষ্যতে আবার সুযোগ পেলে আবার বাংলা ছড়াই করব, রবীন্দ্রনাথ ঠাকুরের করব, সুকুমার রায়ের করব, আমি আমার এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মাধ্যমেই করব। আর ওই বাঙালি লড়ে গানটা কোনোদিন সুযোগ পেলে আমি রেকর্ডিং করব। করবো, Recording আমার কাছে করবো। অলরেডি রেকর্ডিংটা রয়েছে সিসিউ ফেস্ট। না ওটা একদম একদম প্রপারলি ভিডিও করে রেকর্ড করব। ভিডিও করব, চলো সবাই দেখো। একটা টিজার দিয়ে করি, আর তারপরে আমরা রেকর্ডিংটা করবো এখানেই সবাই। আমার টিমকে বলে গেলাম যে টিম খুব এক্সাইটেড, পিছন থেকে সবাই খুব একদম পুরো থামস আপ, তোরা দায়িত্ব নিয়ে। আমি বাঙালি ফাইনাল, লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। এই তো এই বলে আমাদের আজকে সঞ্জয় দাদার সাথে দাদাগিরি শেষ হলো এইখানেই। আমাদের মহারাজদা রাগ না করে আমরা দাদাগিরির ট্যাগটা ইউজ করলাম। মহারাজ দাও শুনলে খুশি হবে, খুশিই হবে, খুশি After হবে। all, উনিও বাঙালি, উনিও- ওনাকেও অনেক দাম দিতে হয়েছে, হুম। ওনাকেও অনেক লড়াই করতে হয়েছে। হ্যাঁ, ও তো আর তো ঘরের লোক, মহারাজদা কখনো কখনো মনে করবে না। জি বাংলা কিছু বললে সেটা আমি জানি না, না, এটা পরে দেখা ওরাও যাবে। খুশি হবে, কমসে কম আমরা তাদের কথা বলছি। অবশ্যই আজকে আমরা এখানেই আমাদের পডকাস্টের এপিসোড শেষ করলাম সঞ্জয়দার সাথে, একদম যাকে বলে হার্ট টু হার্ট। এরকম একটা আড্ডা দিনের মাঝখানে পাওয়াটাও একটা, আই থিঙ্ক ইটস এ ব্লেসিং। এবং আমরা যে একসাথে কাজ করছি, কাজ করা শুরু করেছি এবং আগামী দিনেও করব, এইটা আমার মনে হয় এগিয়ে যাবই আমরা এটাকে নিয়ে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে কলকাতা যে শহর, সেটা যে তুমি বললে আমাদের শহর, আমাদের সকলের শহর, সেটার সাথে আমাদের our dreams, our hopes, our wishes, our aspirations, everything is so interlinked. সেইটা তো কলকাতা ছাড়া তো আমাদের আইডেন্টিটিটা নেই, এবং আমরাই কলকাতার জন্য করবো, একদম। আমরা না করলে কে করবে? একদম করব। তো তুমি যে কাজটা করতে শুরু করেছো, যেটার পদক্ষেপ নিয়েছিলে 15-20 বছর আগে, সেটাও যে তুমি এখনও একইভাবে এগিয়ে যাচ্ছ, সেটার জন্য আমাদের মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেনের পরিবারের তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এই সূত্রে আমি এই জায়গাটা ছেড়ে দেবো, এই সিটটা ছেড়ে দিয়ে তুমি বাচ্চাদের ডেকে নাও, সবাই মিলে একটা গান শুনে তারপর যাওয়ার আসি। আগে একটা কথা, বলো। তুমি মেঘদূত রায়চৌধুরী, হুম। শুধু নাম না দায়িত্ব বলো? এটা তোমার ওই প্রশ্নের মতো গুন্ডা মানে কি হয়? দায়িত্ব যদি তোমার পিঠে কাঁধে চাপিয়ে দেয় না, যে তুমি একজন মানুষ যার দায়িত্বের রয়েছে আরও অনেকগুলো মানুষকে সঙ্গে নিয়ে চলা, তুমি কোনোদিনই পাল্টাতে পারবে না। যতই তোমাকে বড় জায়গায় দেখাক, যতই তোমাকে নিয়ে গল্প তৈরি হোক, বাট আফটার অল অফ দ্যাট, এন্ড অফ দ্য ডে, তুমি শুধু সঞ্জয়। তোমাকে ভগবান আলাদা আইডেন্টিটি দিয়েছে, তোমার ইউ আর দ্য ফার্স্ট জেনারেশন তোমার পরিবারে, যে তুমি আরেকটা জেনারেশনকে একটা গুড ওয়েতে নিয়ে যেতে পারো মিউজিকটাকে মাধ্যম করে। তুমি কোনো দিন পাল্টাতে পারবে না, আরও ভয় পাবে যাতে আমি হারিয়ে না যাই, আমার দিয়ে যাতে ভুল না হয়, আমার এডুকেশন যেন আরও শক্তপোক্ত হয়, আমি যেন আমার প্রতিবাদের মধ্যে সেই কথাগুলো থাকে, খালি উড়িয়ে কথা বলা না, পালন করতে পারবো এরকম কথাবার্তা। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। পালন করবোই আমরা অবশ্যই। দেখা হবে পরের এপিসোডে। আর তার মধ্যে এই এপিসোডটা শেষ করার আগে খুব স্পেশাল একটা গানের প্রেজেন্টেশন থাকছে KCWSCর বাচ্চাদের সাথে। এনজয় করুন, দেখতে থাকুন পডকাস্ট। আমি জানি যখনই এখন কোনো জায়গাতেই কারোর সাথে আলাপ হচ্ছে, সবাই বলে আরে আপনি সেই না যে কলকাতার ব্যাপারে শুধু কথা বলেন, যেখানেই দেখি শুধু কলকাতাকে নিয়ে ভালো কথা বলেন। বলবো না কেন, আমার শহর তো রে বাবা, আমি বলবো না, কে বলবে? আপনিও বলুন, ভালো হবে, কলকাতা নিয়ে ভালো কথা বলুন। আমাদের গোটা দেশে সবাই যেখানে কলকাতাকে ছিছি করে, বলে কলকাতায় কিচ্ছু হবে না, সেখানে আমরাই বলি না নিজেদের কথা, তারপর দেখা যাবে অন্য লোকে বললে
ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে ফর মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন দ্য পডকাস্ট। দিস ইজ মেঘদূত রায় চৌধুরী সাইনিং অফ। আর সঞ্জয় দা যেটা বললো, এটা শুধু নাম নয়, এটা দায়িত্বর পালনে আমরা আছি, থাকবো আগামী দিনেও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। You already know.